তোর বোনকে আমার কাছে বিক্রি করে দেয়। বেস্ট ফ্রেন্ডের পরিচয় দিলি? যখন শুনবি তুই তোর বোনকে দর্শন করতেছে তখন সহ্য করতে পারবি তো? এতটা নিচে নিয়ে যাবি আমি ভাবতেও পারি নাই। তোর ভাবনাতে আমার কিছু আসে যায় না। আমার বোনকে ছেড়ে দে। তোর সামনে তোর বোনকে আজকে আমি দর্শন করব। প্লিজ ফাইন, তুই আমার সাথে যা ইচ্ছে কর, তবু আমার বোনকে ছেড়ে দে। তোর সাথে বন্ধুত্ব করার চেয়ে একটা কারণ আছে। আমি যদি জানতাম কখনো তোর আমার বেস্ট ফ্রেন্ড করতাম না। সত্যি তোর বোন অনেক সুন্দর, আজকে মজা হবে। ফাহিম, তুই আমার আম্মুর হাতের খাবার খেলি, আমার আপন ভাইয়ের মতো আমি তোরে দেখি, আর আজকে তুই আমার বোনকে ধর্ষণ করার ফাঁদ পাতলি। তোর সাথে বেস্ট ফ্রেন্ড করার এটাই কারণ ছিল। আজকে তোর কথা শুনে আমার খুব খারাপ লাগছে। লাগলে আমার কি? আমি মানুষ চিনতে ভুল করছি রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস কর তোর বোন এর সুন্দর দেখে আমি লোভে পড়ে গেছি। এসব দেখার আগে তুই আমাকে মেরে ফেল। সেটা তো হবে না। তোর কাছে আমার বোনের জান ভিক্ষতে চাই, ছেড়ে দে ওকে। মাফ করিস রে বন্ধু, এটাও পারবো না। ও মাত্র ক্লাস 10-এ পড়ে, পিচ্ছি একটা মেয়ে। ছোট মেয়েদের খেতে অনেক মজা, জানিস না? প্লিজ ফাইন, শেষবারের মতো একটা অনুরোধ করলাম আমি তোরে, এটা রাখ। আর তোর কাছে কিচ্ছু চাইবো না। আমার কাছে কিছুই চাইবার ক্ষমতা নাই তোর, আমি তোর কিছুই হই না। এতদিন তাহলে কি ছিলি আমার? তোর বোনকে কিভাবে নির্জনে আনা যায় তার চিন্তা ভাবনা করতাম সব সময়। তোর মা তোর বোনকে সব সময় নজর এড়াতেই দিত না। তাহলে তোর মোট কথা, ওকে তুই ছাড়বি না? তোর বোনকে আগে তোর সামনে দর্শন করব, আর মানুষ জানতে পারবে এই দর্শন তুই করতেছিস। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, একটা প্রবাদ বাক্য আছে, জানিস? আরে তুই আবার আমাকে কি করবি রে? তোর শরীরে তো এক ফোঁটা রাগও নেই। আচ্ছা তোর বোনকে আমি দর্শন করব, এরপরে তোর রাগ হবে না? তোর মতো আমি কোনো নিমক হারামি না। আমার মা বাবা আমাকে ছোট থেকে শিক্ষা দিয়ে তুলেছে। লোহার রডটা দিয়ে আমার মাথায় একটা আঘাত করলো, মাথা ফেটে রক্ত আসছে এখন। কি রে শালা, এরপরেও তোর একটুও রাগ হয় না আমার উপর? এক কাজ কর, তুই আমাকে মেরে ফেল। এটা করা যাবে না। একটু পর তো তোর সামনে তোর বোনের সাথে ফুটবল খেলবো, তুই দেখবি না? তোর বোনকে আমি নিজের বোনের মতো দেখতাম, আর তুই আজকে বেস্ট ফ্রেন্ডের দোহাই দিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। মনে কর আমি মির্জাফর। ওনার থেকে তুই আরো নিকৃষ্ট। আমি ইচ্ছে করলে তোর বোনকে বাজে নজরে দেখতে পারতাম। রডটা দিয়ে আবার আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। তোর তো সাহস কম না, আমার বোনকে বাজে নজরে দেখবি না। টাকার ক্ষমতার পাওয়ার দেখিয়ে আজকে তুই আমার সাথে যা করলি না, মনে থাকবে। ও তাই নাকি? বাবু তো রাগ হচ্ছে তোমার। কই তো তুই দেখতে পারছি তুই হাসতাছস। হ্যাঁ বস, আপনি ঠিকই বলেছেন, শালা একটা মগা। এটা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। এই তোরা ওর বোনকে নিয়ে আয় তো দেখি একটু ওকে, আজকে আমি অনেক খুশি। তুই আমার বোনের সাথে এমন করতে পারিস না ফাইন, আমি তোর পা ধরে বলছি। আমার ভিতর কোনো দয়া মায়া নাই, তাছাড়া এতদিনের সাধনা আমার। এই তোরা ওর হাত পা ভালো করে বেঁধে ফেল, যাতে নড়াচড়া করতে না পারে। টপ টপ করে চোখের পানি পড়ছে। তোর নিজের ভাইয়ের থেকে আমি কম ভালোবাসি নাই, আর আজকে তোমার বোনের সাথে বাজে বিহেভ করিস। দেখ লাদেন, তোরে আমি বুঝিয়ে ফেলি। আর কি বোঝাতে চাস তুই আমাকে? প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ থাকে। তোর মতো মানুষরূপী কুত্তা যেন কারো ঘরে না জন্মায়। হ্যাঁ হ্যাঁ, দেখ তোর বোনকে কি সুন্দর লাগছে, ওকে সাজিয়ে আনা হয়েছে, কথা বলবি? এই ওর মুখের বাঁধন খুলে দে। ভাইয়া, তুই কারে ঘরে এনে জায়গা দিলি? তোর মতো ওকেও আমি নিজের ভাই মনে করতাম, আর আজকে এই সুযোগ নিল। এইসব ইমোশনাল কথা আমার সামনে বলবি না। মাফ করে দিস বোন আমাকে, আমি তোর বাঁচাতে পারে নাই। দেখ ফাইন, তুই আমার নিজের ভাইয়ের মতো, আমার দিকে তাকিয়ে দেখ। আমি না তোর বোনের মতো? তোরও তো একটা বোন আছে, বল প্লিজ আমাকে ছেড়ে দে। আমার একটা ভবিষ্যৎ আছে। আজকে তুই আমার ইজ্জতের ওপর হাত দিলে আমি কি নিয়ে বাঁচবো? দেখ এত সাধনার পর আমি তোরে পাইছি, তুই নিজে রেডি হবি নাকি আমাকে সব টেনে খুলতে হবে? ফাহিম, তুই যা বলবি আমি তাই করবো, প্লিজ তবু আমার বোনকে ছেড়ে দে। একটা কুকুরের সামনে একটা মাংসের হাড্ডি রাখা হলো, সে যেভাবেই হোক যে কোনো বিনিময়ে হলেও এটা নিয়েই ছাড়বে, বুঝতে পারলি তো? তুই যে মানুষরূপী কুকুর তার প্রমাণ দিলি।
বলতেই ফাহিমের লোক এসে আমাকে মারতে লাগলো। প্লিজ ভাইয়াকে মারিস না, যা কর আমার সাথে কর। এই তো লাইনে আসতেছস, এই তোরা সবাই বের হয়ে যা। ফাহিমের কথা শুনে সবাই চলে গেল। লাদেন, তোর কি এখনো আমার উপর রাগ হচ্ছে না? আমি এত কিছু জানি না, তুই আমার বোনকে মাফ করে দে। আমি পতিতা পল্লীতে গিয়ে তুই যাকেই পছন্দ করবে আমি তাকে এনে দেবো। হবে না রে। ফাহিম মাহির কাপড় টেনে খুলে ফেলছে। আমি চোখ বন্ধ করে আছি। ভাইয়া শেষবারের মতো একটা কথা বলি, কি জানিস, তুই খুব ভালো রে, কারো ওপর তুই কোনোদিন রাগ করিস না। আজকে তোর বোনকে ধর্ষণ করেছে আর তুই এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিস। থুতু দিই এমন ভাইয়ের মুখে যে নিজের বোনকে বাঁচাতে পারে না। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিছুই করার নেই। আবার কি করব আমি? আমার হাত পা বেঁধে রেখেছে। আসলে এটা সত্যি, আমি কোনোদিন কারোর উপর রাগ করতে পারি না। ফাহিম ইচ্ছে মতো আমার বোনকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর আমি চোখ বুজে আসি। আসলেই আমি একটা কাপুরুষ। নিজের বোনের ইজ্জত নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড খেলা করছে আর আমি ছি ছি। এখন কান্না করা ছাড়া আমার কোনো উপায় নেই। অনেকক্ষণ পর ফাহিম বলল, চোখ খুলে নে, আমার কাজ শেষ। মাহি কাপড় পরতে পরতে বলল, আমার দুইটা ভাই ছিল, আজকে থেকে সবাইকে এখানে কবর দিয়ে গেলাম। আমি মরলে আমাকে মাটি দেওয়ার জন্য তোরা কেউ যাবি না। এখনো কি তোর কাজ শেষ হয় নাই? এখন কি আমাকে ছাড়বি? আর এই অসহায় ছেলেটাকে ছেড়ে দে। এই ওর হাত পা খুলে দে। আচ্ছা, এখন তো আর হাত পা খুলে দেওয়া হলো। তোর বোনকে তোর চোখের সামনে দর্শন করলাম, তুই আমাকে মারবি না? কোনো কথা বলতে পারছি না, চোখ দিয়ে পানি পড়ছে। আসলে তুই একটা কাপুরুষ। আমি বেঁচে থাকতে তুই শান্তিতে বাঁচতে পারবি না, মনে রাখিস। আমার ভাই তো আমাকে আর বাঁচাতে পারলো না। সকাল হতেই শুনবি তোর ভাই তোকে ধর্ষণ করেছে। মাহি কান্না করতে করতে বলল, এটাও দেখার বাকি ছিল। দেখ তুই আমার শরীরের কি অবস্থা করলি, ছি ছি। মাহি দৌড়ে চলে গেল। ফাহিম, তোর শেষবারের মতো একবার জোরে ধরতে পারি? তোর বোনের ছোঁয়া আছে আমার শরীরে, এজন্য ধরতে চাচ্ছিস বুঝি? সবাই হাসতে লাগলো। আমি সবসময় একটা কথা বলি, কি জানিস, সময় সবার একদিন আসবে। তুই মারলে তোরটা আসবে না রে। আসি, ভালো থাকিস। তোর বলতে হবে না। টাকার পাওয়ার মানুষের সবসময় থাকে না রে। সব সময় থাকবে আমার। আর বেশি কথা বলবি না, এখান থেকে যা। আমি কোনো কথা না বলে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় যাওয়ার পর দেখি বাসার পরিবেশ একদম নীরব, কোনো কথা নাই। দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি আম্মু সোফায় বসে আছে। তবে আম্মুকে খুব স্বাভাবিক লাগছে। কি বাবা, কোথা থেকে আসলি? তার মানে কি আম্মু এখনো কিছু জানে না? না মানে আম্মু, আচ্ছা, তোর চোখগুলো অমন লাল হয়ে আছে কেন? মনে হয় চোখে কিছু পড়ছে আম্মু। দেখে তো এমন লাগছে না, অনেক কান্না করছো দেখে মনে হচ্ছে। আমি কোনো কথা বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। থাক বাদ দে, আয় আমার সাথে আয়। আমার আম্মু এই থানার ওসি। সব সন্ত্রাসী ওনাকে দেখলে ভয়ে কাঁপতে থাকে। গল্পে থাকেন জানতে পারবেন। আম্মু আমাকে সরাসরি ওয়াশরুমে নিয়ে গেল। ওখানে আমাকে নিজ হাতে গোসল করে দিল। তারপর টেবিলে বসিয়ে বলল, নে, তোর পছন্দের সব খাবার রান্না বান্না করা হয়েছে, কি খাবি বল। হঠাৎ বাবা কোথা থেকে এসে বলল, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিছ, লজ্জা করে না? এই চুপ কর, একদম কথা বলবে না। আম্মুর ধমক শুনে বাবা ভয় পেয়ে গেল। আমি আম্মুকে এমনি অনেক ভয় পাই, কিন্তু তিনি আজকে আমার সাথে কি করতে চাইছেন বুঝলাম না। আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিলেন। খাবার শেষ করে যা সোফার কাছে গিয়ে দাঁড়া। আম্মুর কথা মতো আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। শার্ট খুলে ফেল। আম্মু, কোনো কথা বলবি না, যা করতে বলছি তাই করবি। ভয়ে ভয়ে আমিও শার্টটা গা থেকে খুলে ফেললাম। প্যান্ট থেকে বেল্ট খুলে দে। আম্মুর কথা শুনে খুলে দিলাম। বেল্ট হাতে নিয়ে আম্মু বলল, একটা কথা যদি বলিস তাহলে আমাকে আর আম্মু ডাকবি না। যেভাবে দাঁড়িয়ে আসো সেভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। জি আম্মু। বেল্ট হাতে পেয়েছি। আম্মু আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমার কি অপরাধ ছিল রে? নিজের ভাইয়ের সাথে কি তার বোন সুরক্ষা থাকতে পারে না? কতদিন আমি তোর বোনকে প্রোটেকশন করব, ভাই হয়ে তুই কিছু করতে পারিস না কেন? এই কি করছো? ছেলেটা মারা যাবে তো। যেখানে দাঁড়িয়ে আছে চুপ করে দাঁড়িয়ে থাক, দরকার পড়লে ওকে হাসপাতালে নিয়ে যাব। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু আমাকে এভাবে কোনোদিন মারে নাই। তিনি আমার গায়ে হাতটা পর্যন্ত দেয় নাই। অনেক ভালোবাসেন তিনি আমাকে। ম্যাম, শালাকে ধরে নিয়ে আসছি। বাইরে থেকে এক কনস্টেবল বলল, গুড, ওকে ভেতরে রেখে বাইরে দাঁড়িয়ে থাক। ফাহিম ভেতরে এসে দেখে যে আমাকে আম্মু মারছে।
ও তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তোর শরীরে রক্ত দেখে মনে হয় কি জানিস, আমি কোনো হিজড়া জন্ম দিয়েছে। তোর থেকে তৃতীয় লিঙ্গ কেউ যদি আমার পেট থেকে জন্ম নিত, তাও হয়তো ওর শরীরে আজকে একটু হলেও রাগ দেখা যেত। আর তোর নামটা যেন কি? ও হ্যাঁ, ফাহিম। আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণটা জানতে পারি? আমাকে কি তোর ভয় করে না? আমি কাউকে ভয় পাই না। ও তাই নাকি? আমাকে যদি ভয় নাই পাস, তাহলে আমার ছেলে সেজে অভিনয় করলি কেন? এই হাত দিয়ে তোরে খাবার খাইয়ে দিছি, মনে আছে তোর? ফাহিম চুপ করে দাঁড়িয়ে আছে। তোরে আমি নিজের ছেলের মতো দেখতাম, আর তুই আমার ঘরে আগুন দিলি। আমার শেষ একটা ইচ্ছা ছিল, যে করেই হোক আপনার মেয়েকে আমি বিছানায় নিয়ে যাব। সেটা পেয়ে গেছি। এখন যদি মারেন তো মারতে পারেন, তবে আমার বাবা আপনাকে ছাড়বে না, মনে রাখেন। এতদিন ধরে আমি এক থানার ওসি আছি, এখানকার সবাই আমাকে ভয়ে আমার ভয় কাঁপতে থাকে। খুব সাহস নিয়ে তো কথা বলিস দেখছি। সবাই ভয় পেলে আমরা ভয় পাই না আপনাকে, আমার বাবাও না। তোর বাবা যেন এই শহরের কি? ও মনে পড়েছে, তিনি এখানকার এমপি ডান হাত, তাই না? আপনার এসব ফালতু কথা শোনার আমার সময় নেই। আমাকে মারলে মেরে দিন। এইভাবে দৌড়ে মেরে কোনো মজা পাওয়া যাবে না। এক কাজ কর, ঘর থেকে লম্বা রডটা নিয়ে আসো তো। কি করতে চাও তুমি? এত কথা শোনার আমার সময় নেই, যেটা বলছি সেটা করো। বাবা আমার কথা মতো ঘর থেকে রডটা এনে আমার হাতে দিল। মাহি, মাহি, মাহি রুম থেকে বাইরে আসলো। তুই কি ওকে বিয়ে করতে চাস? যদি বলিস আমি সব তৈরি করব। না আম্মু, আমি ওর মতো রাস্তার কুকুরকে বিয়ে করব না। ও নাকি মরার খুব শখ। কি করি বলতো? ওকে আমাদের ঘরে ছেড়ে দাও। কুকুরের মতো ওকে আমাদের বাসার সবাই ব্যবহার করবে। আমি যদি এখান থেকে বের হতে পারি, তাদের কাউকে ছাড়বো না। মাহি লাথি দিয়ে ফাহিমকে ফেলে দিল। গলা থেকে মাথা আলাদা করে ফেলবো। কাপুরুষ কোথাকার, লজ্জা থাকা উচিত। শোন, জোর করে সবকিছু করা যায়, কিন্তু তাই বলে সে পুরুষ হয়ে যায় না। কাপুরুষই থেকে যায় সারা জীবন। তোর ভাই তো তোরে বাঁচাতে পারলো না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, ও থাকলে কি আর না থাকলে কি, মেয়ে তো আমার একটাই। এখন রডটা হাতে নে তুই। কি? যা বলছি তাই কর, তোর মঙ্গল হবে। নইলে কি যে করব আমি তোরে বলতে পারি না। ফাহিম রডটা হাতে নিল। সামনেই দাঁড়িয়ে থাকা ছেলেটাকে মার। ফাহিম আমার দিকে একবার তাকিয়ে রডটা দিয়ে ইচ্ছা মতো মারতে লাগলো। একটা রডের আঘাতে আমার শরীর জ্বলতে লাগলো। মনে হচ্ছে যেন ভিতরের সব হাড্ডি ভেঙে যাচ্ছে। সত্যি আমি অনেক বড় অপরাধ করে ফেলছি। চুপ করে দাঁড়িয়ে কান্না করছি। অনেক হয়েছে, এখন বন্ধ কর। যে অপরাধ করে তাকে কি মারবেন না? তোর ভিতরে সত্যি অনেক সাহস আছে, নইলে এরপরও আমার সাথে এভাবে কথা বলতি না। আম্মু, তুমি এরপরও ওর তারিফ করবে? আমি একটা হাসি দিয়ে বলল, রাগ করিস কেন মা? নিজেকে তোর মতো তৈরি করতে পারবি না? তোর সুরক্ষা তুই করতে পারবি না? আম্মু, আর আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এসব কুকুরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সব আমার ভালো করে জানা আছে। কিরে, কই তারা? এটা বলার সাথে সাথে তিনজন বডি বিল্ডার এসে আম্মুর সামনে দাঁড়ালো। এরা এখানে কেন আম্মু? অনেক টাকা দিয়ে ওদের 1 মাসের জন্য কিনে আসছে। কিন্তু কেন আম্মু? ওরা টাকার জন্য সব করতে পারে, এমনকি মানুষও খুন করতে পারে। কাজী সাহেব, এত দেরি করলেন কেন আপনি? আর বলিয়েন না, গাড়ি পাওয়াই যায় না। আজকে তো আবার এমপি নির্বাচন, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাক, সেই সব কথা বাদ দেই। এই 3 জন বডি বিল্ডার আর এর বিয়ে পড়িয়ে দিন। এবার মনে হয় ফাহিম কিছু বুঝতে পারলো। ও এত বড় একটা শক খাবে হয়তো ভাবতেও পারে নাই। কি বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমাকে না আগে আম্মু রাখতি, এখন আবার আপনি? সব চেঞ্জ হয়ে গেছে, আমিও চেঞ্জ হয়ে গেছি, আর তুইও তো তাই। জানিস আমি এত কথা পছন্দ করি না। কিন্তু ছেলে ছেলে বিয়ে করে হবে, তাও আবার 3 জনের সাথে। 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আরে আপনি আমাদের থানার ওসি, আপনার কথা ফেলতে পারি? কাজে ওদের বিয়ে পড়িয়ে দিল। তবে ফাহিমকে জোর করে বিয়ে পড়ানো হয়েছে। এখন আপনি যেতে পারেন। আমার টাকা চলে গেছে। আপনার মতো দয়ালু সবাই যদি হতো।
ম্যাম, আমাদের এখন কি করতে হবে? বিয়ে করছো আর বাসর রাত করবা না? আর এই এক মাস তোমরা আমার জন্য কাজ করবে, মনে রাখিও। একটু পর একজন মনোবিশেষজ্ঞ ডাক্তার এসে যাবে। ওরা যদি কিছু ডাক্তার তো আছে। আর এখন তো মনে হয় তোমরা বুঝে গেছো কি করতে হবে আর কেন তোমাদের এখানে ডেকে আনা হয়েছে। জি ম্যাম, আপনার বলতে হবে না, আমরা বুঝে গেছি। আপনি আমার ধর্মের মা হন, এমনটা আমার সাথে করবেন না। আপনার পায়ে পড়ি, দরকার পড়লে আমাকে মেরে ফেলুন, তাও এমন শাস্তি দিবেন না। আমার কাছে আমি আমার জান ভিক্ষা চাইছি। ফাহিম ভয়ে কাঁপতে লাগলো। আমার ছেলেও হয়তো তার বোনকে বাঁচাতে এমন কিছু বলেছে। ওর হয়তো রাগ নেই, কিন্তু ওর বোনের জন্য ওর চোখে তো জল তো আসছেই, এটা আমি নিশ্চিত। ফাহিম কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ও বুঝে গেছে কি হতে চলছে, আর ও যে কত বড় একটা অপরাধ করে ফেলছে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তুই আমার মেয়ের সাথে অনেক বড় অপরাধ করে ফেলতেছস। একটা মেয়েই আমার, আর তুই ওকে, আমার মেয়েকে তো তুই একবার কষ্ট দিলি, কিন্তু এখানে প্রতিটা দিন প্রতিটা সময় তুই কষ্ট করে মাঝে থাকবি, বুঝতে পারবি একজনকে ধর্ষণ করার কতটা কষ্টদায়ক তার জন্য। মাহি কান্না করতে করতে বলল, তুমি আমার বেস্ট আম্মু, তোমার মতো কেউ হবে না। মনের মতো বিচার করছো তুমি, আমার আর কিছুই চাই না আম্মু। আমি এই বিচারে অনেক খুশি হয়েছি। তুই খুশি হলে আমিও খুশি। ওই ওরে নিয়া ওই ওপারের রুমে যাও সবাই। আমাকে মাফ করে দেন, দোহাই লাগে আপনার। আর এই জীবনেও এসব করবো না আমি কারো সাথে। আম্মু কোনো কথা বললো না। ওরা ফাহিমকে তুলে নিয়ে গেল। আম্মু আমার কাছে এসে বলল, কি রে, আমার উপর রাগ করলি? চোখের পানি মুছতে মুছতে বলল, দুনিয়াটা অনেক কঠিন, এভাবে শান্ত সৃষ্ট হয়ে চলতে পারবি না। বাঁচতে গেলে রাগ হিংসা হবে, থাকতে হবে। গাধা দিয়ে কি আর হাল চাষ হয় আম্মা? যা তোর রুমে যা, বিশ্রাম নে। মাহি চলে গেল। ফাহিমের চিৎকার শোনা যাচ্ছে। ও যে আজকে শেষ এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এমনটাই হওয়া উচিত ছিল ওর সাথে। আম্মু ভালো কাজ করছে। ওর কাছে তো আমি ওর জান ভিক্ষা চাইছি, ও শুনলো না। তাছাড়া তুই আমার কেউ না। একটা বিষয় আজকে তুই নিজেই চিন্তা করে দেখ, তোর সামনে তোর বোনকে ওরা ধর্ষণ করেছে। ও যদি তোর কাছে নিরাপদ না হতে পারে, তাহলে এমন ভাই ওর থাকার চেয়ে না থাকাই ভালো। ছেলেটাকে এইভাবে আর শাস্তি দিও না, শরীর থেকে রক্ত পড়ছে। পড়তে দাও, এটাই ওর প্রাপ্য। কিরে, কথা বলিস না কেন? শুধু কান্না করলেই হবে? যা এখন তোর রুমে যা, আর শরীরের প্রতি যত্ন নিস না। এভাবে রক্ত পড়ছে, ওরা পড়তেই থাক। তুমি কি পাগল হয়ে গেলে? ছেলে আমাদের একটাই, হোক সে অপরাধী, তাই বলে কি ওকে মেরে ফেলবো? মরবেও না, চিন্তা করিও না। আর ও এত সহজে মরবে না। আমি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে যাচ্ছি, আর রক্তে আমার শরীর লাল হয়ে যাচ্ছে। আমার আম্মু খুব ঠান্ডা মেজাজের গরম মানুষ, মানে তিনি যা কাজ করেন ঠান্ডা মাথায় করে। আপনি আমার আম্মুকে দেখেও বিশ্বাস করবেন না তার শরীরের এত রাগ আছে। ফাহিমের চিৎকারে পুরো রুমটা থর থর করে কাঁপছে। আমার এমনটা দেখে খুব ভালো লাগছে। আমার সামনে আমার বোনকে ধর্ষণ করলি শালা। বিছানার বসলাম না, বিছানায় শুতে গেলে শরীর চাদরের সাথে লেগে যেতে পারে। নিচে বসে কান্না করছি। হঠাৎ মাহিকে আমার রুমে আসতে দেখে অবাক হয়ে গেছি। হাতে একটা রাইফেল আছে ওর। মাহি আমার কাছে এসে রাইফেলটা আমার সামনে রাখলো, আমাকে ধরে বিছানায় বসিয়ে ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দিতে দিতে বলল, আমার একটা মাত্র ভাই, অনেক ভালোবাসি জানিস তোরে। সেদিন যখন তোর সামনে ও আমাকে খুব খারাপ লাগছিল, তখন একটু হলেও যদি জোর করে হলেও যদি তুই আমাকে বাঁচানোর চেষ্টা করতি, তাও আমি বলতে পারতাম আমার ভাই আমাকে বাঁচানোর তো চেষ্টা করছে। আমি কান্না করতে করতে বললাম, মাফ করে দিস বোন, আমি মানুষের উপর রাগ করতে পারি না রে। এটা আমার দ্বারা হয় না, কেন জানি না। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপর ওরা জুলুম কিভাবে করে। আমি জানি তুই কতটা ভালো, তবে একটা কথা মনে রাখিস, আমি যা কিছু হারিয়েছি তোর সাথে যেন এমন না হয়। যদি এভাবে চলতে থাকিস, তোর সামনে একদিন ওরা তোর সন্তানদের খুন করবে, এমনকি তোর বউকেও আমার মতো অবস্থা করবে। তখন কি করবি? খুব বড় অন্যায় করে ফেলেছি না রে। আমি জানিস অনেক ভালোবাসি আমি তোরে, কিন্তু কি হলো দেখ, তোরে আমি বাঁচাতে পারলাম না। থাক, সেসব কথা বাদ দে। আজ থেকে তোর বোন নতুন গ্যাংস্টার হয়ে উঠবে, কাউকে আমি মাফ করব না। আর তুই এভাবে থাক, সমস্যা নাই।
দরকার পড়লে আমি তোর প্রোটেকশন করব। আসলে আমার মতো ছেলের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই রে। এভাবে বলিস না, এত ভালো হয়ে পৃথিবীতে বসবাস করা যাবে না। ভালো মানুষের দাম নেই। আজকে থেকে এই রাইফেল হাতে নিয়ে প্রমিস করছি, যারা আমার পরিবারের সাথে লাগতে আসবে সব কয়টাকে কেটে রেখে দিব। এমন পথে যাস না রে বোন, একজন খারাপ হলে কি তুইও খারাপ হয়ে যাবি? কি করছিলি সেদিন? তুই তো কারো কোনো ক্ষতি করিস নাই, তাহলে সেদিন তোর সামনে ওরা আমাকে ছাড়বো না আমি কাউকে। আচ্ছা তুই এখন ঘুমা, কেমন? আমি যাই। আচ্ছা যা। মাই চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম। আমার মাথায় কাজ করছে না, মাইকে তবে সত্যি সত্যি খারাপ পথে চলে গেল। কত ভালো ছিল বোনটা আমার, আর সবাই ফাইমের জন্য হয়েছে। আচ্ছা আমি কারোর উপর রাগ করে থাকতে পারি না কেন? আমার দ্বারা এটা হয় না কেন? চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমাকে জোর ধরে পাশেই শুয়ে আছে। এটা দেখে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সত্যি মায়ের ভালোবাসার তুলনা হয় না, অথচ কালকে উনি আমাকে রাগের মাথায় কত মারছে। আম্মু ঘুম থেকে উঠে দেখে আমি জেগে আছি। শরীরে ব্যথা কমেছে? জি আম্মু, অনেকটা সেরে গেছে। কালকের জন্য সরি রে বাবা, অনেক কষ্ট হয়েছে না রে তোর? ভালো করছে, এমনটা না হলে আমার শিক্ষা হতো না। আম্মু একটা চুমু দিয়ে বললো, যা আমি ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বস। এভাবে 4-5 দিন চলে গেল। এখন আমি একটু সুস্থ। তবে ফাইনকে এখন রুমে সবসময় পড়ে থাকতে দেখি। অনেক কষ্টে আছে ও, থাকারই কথা। কীভাবে ফালতু কাজ করে কারণ হাড়ে হাড়ে টের পা সব। সকালে খেটে রুমে বসে আছি, হঠাৎ দেখি আমার চাচাতো বোন মিতু আমাকে ডাকতে আসছে। ও আমার থেকে 1 বছরের বড়, কিন্তু আমাদের বাসায় খুব কমই আসেও। ওদের বাসা থেকে আমাদের বাসা অনেকটা দূরে, এই জন্যে হয়তো। লাদেন, লাদেন, কি হয়েছে আপু, এত চিৎকার করছো কেন? এক জায়গায় চল, আজকে তোর একটা জিনিস দেখাবো। কিন্তু আমার যে ভালো লাগছে না। আরে চল তো, কিছু হবে না, মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে। মিতু বেস্ট অফ লাক, সুন্দর করে সবকিছু গুছিয়ে করবে। জি বড় আম্মু। কিসের কথা বললাম আম্মু? আরে ভাইয়া কিছু না, তুই যা। আমি মিতুর পেছন পেছন যেতে লাগলাম। মিতু আমাকে একটা জঙ্গলের ভেতরে বাংলোতে নিয়ে গেল। আপু আমার ভয় করছে, আমাকে এখানে নিয়ে এলি কেন? ভিতরে চল, সব জানতে পারবি। ভিতরে গিয়ে দেখি একটা ছেলে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে, আর মিতুর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। সব রেডি তো রে? রে মৃদু, তোর অপেক্ষাতেই ছিলাম। রে আপু, তুই সব খারাপ কাজে কবে থেকে যুক্ত হলি? মিতু আমার দিকে তাকিয়ে বললো, এইসব খারাপ কাজ না রে, যারা ধর্ষণ করে সেসব খারাপ কাজ না। এটা শুনে আমার কলিজার ভেতরে একটা মোচড় দিয়ে উঠলো। ও 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেলেছে। কে? যা শুনলি সব সত্যি। তোরে এখানে আনার একটাই কারণ। কি করতে হবে আমাকে? ওকে তুই নিজে হাতে মারবি। এই নে গুলি। তোর মাথা খারাপ হয়ে গেছে? তাই বলে কি একটা মানুষকে আমরা মেরে ফেলবো? যখন ও একটা মেয়েকে ধর্ষণ করে মেরেছিল তখন তুই এই কথা বলতে পারতি? মিতুর কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেল। সত্যি সেদিন আমার চোখের সামনে আমার বন্ধু মাইকে ধর্ষণ করলো, আর আমি কিছুই করতে পারলাম না। কিন্তু তাই বলে আমি কি মানুষ খুন করবো? না না, এ হতে পারে না। তাই আপু, আমার দ্বারা এসব হবে না, আমাকে মাফ কর। আপু রাইফেলটা আমার হাতে ধরে ওদিকে তাক করে ধরলো। এখন তো পারবি। আমি কিছু বলার আগে মিতু ওকে শেষ করে দিল। বড় আম্মু ঠিকই বলেছে, গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। মিতু রাগ করে চলে গেল। যেতে যেতে মিতু বলল, কেন যে আমাদের বংশে এমন একটা ছেলে জন্ম হলো, না আছে রাগ না আছে হিংসা। কিরে মিতু, এভাবে হাসপাস হয়ে ফিরলি কেন? না গো, বড় আম্মু ওকে দিয়ে এসব মারামারি হবে না, খুব ভয় পায় ও এসব। মিতু বলল, আমি বলছিলাম তো আম্মু, তুমি শোনো নাই। ওকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। মিতুর পেছন পেছন আমিও বাসায় এসে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। রে মিতু, আমাকে ফেলে চলে আসলি কেন? লাদেন এইদিকে আয়। জি আম্মু বলেন। আগামী 1 মাস সময় আছে তোর কাছে, তারপর পুলিশ হিসেবে যোগ করবি তুই আমাদের থানায়। কি বলছো আম্মু তুমি এসব? তাছাড়া আমি বাবার ব্যবসা সামলাই, এসব পুলিশ হওয়ার ইচ্ছা নেই আমার। আমি তোর মতো জানতে চাই নাই, যদি কোনো জায়গায় ঘুরতে যাস যেতে পারিস। আর আমি বলছি তো শুধু বলছি মানে থাকবে। জি আম্মু। আরেকটা কথা, তোর দাদা মারা যাওয়ার আগে একটা মেয়ের কথা বলেছিল, আগামীকাল তুই ওইখানেই যাবি। সন্ত্রাসী দাদা ছিল, উনি মানুষকে মারতেও তিনি দ্বিধা করে নাই। আর উনি নাকি আমার জন্য মেয়ে দেখে গেছে, আর তারাই আমি বিয়ে করব? জীবনেও না। কি চিন্তা করিস? ওখানে তো দাদার অনেক শত্রু আছে, যদি আমার উপর হামলা করে? এইসব চিন্তা তোর করতে হবে না।
তুই ওনাদের বাসায় যা আর গিয়ে মেয়ে দেখে আয়, তারপর পছন্দ হয় নাকি আর আমাদের ভাষাটাও দেখে আসবে। ওকে আম্মু, তবে একা একা কেউ গেলে ভালো হতো। তুই কি মেয়ে মানুষ যে এত ভয় পাস? এত ভয় পেলে চলবে না, মনে সাহস রাখ। আম্মু, আমি ভাইয়ের সাথে যাব গ্রামটা, আসি। এত যেমন ভয় তোর বেস্ট ফ্রেন্ড ফাহিমকে নিয়ে আয় যা। এতক্ষণ শান্ত ছিলাম, মানে আম্মুর কথা শুনে আমি বেক্কেল হয়ে গেছি। নিজের বোনের ধর্ষণকারীকে নিয়ে যাব সাথে, এটা তো কখনো সম্ভব না। এটা ঠিক বলছো বড় আম্মু। এত শখ খাওয়ার মতো কিছুই নেই, এমনি মজা করলাম। যা রুমে গিয়ে সব রেডি কর। উনি আমার কি হন আম্মু? তো দুঃসম্পর্কে কাকা হন, আর যদি মেয়েকে পছন্দ হয়ে যায় তাদের বাসায় নিয়ে আসবে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত আম্মু? ওইখানে যাওয়ার পর তোর বাঁচার সম্ভাবনা 20%, কারণ যে কোনো সময় তোর উপর আক্রমণ হতে পারে। আর 2 তো জানিস, যার থেকে পালিয়ে আসলে কেউ বাঁচতে পারে না, তার তরেই সেভ করে নিয়ে যাব। তোর কাকা চিন্তা করতে হবে না। আমি কোনো কথা বললাম না, তবে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে এটা আমি জানি। ওখানে গেলে নিজের মৃত্যু নিজের চোখের সামনে হতে দেখবো, এটা আমার বিশ্বাস। তবে আমার আম্মু এক কথার মানুষ, উনি যাই বলেন তাই করেন। আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে এসব চিন্তা করছি। আম্মু, যত হোক সত্য হোক, ও আমার ভাই, ওকে তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। ওর সাহস ওকেই করে নিতে হবে। কালকে তখন তুই আমি থাকবো না, তখন ওর কি অবস্থা হবে? কিন্তু আমি শুনেছি ওখানকার মানুষ নাকি খুব করে ঘরের কল্লা রেখে টানিয়ে যায়, আর দাদা যাকে মারছিল আর ভাই নাকি এখনো আমাদের বংশের কাউকে মারার জন্য পথে পথে এখনো ঘুরে বেড়ায়। তুই যা বললি সব সত্যি। ওরা খুব ভয়ঙ্করভাবে মানুষ খুন করে। আমি নিজেই এগুলো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তখন একটা মানুষ আমার চোখের সামনে 100 জনকে কুপিয়ে হত্যা করেছে। এত শক্তিশালী ওরা। পরে তোর চাচা আমাকে খুব কষ্ট করে পালিয়ে নিয়ে আসে। এখনই কি এসব চলে আম্মু? বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি আম্মু টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। তোর বাবাকে কি দিয়ে যাবি, বাস নাকি ট্রেন? ট্রেন দিয়েই যাওয়া বেটার। কি খবর লাদেন? আজকে কি আমাদের বাসায় ছিলি? তোর বোনের সাথে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিচ্ছি। আড়াল চোখে মায়ের দিকে তাকিয়ে দেখলাম, মৃত্যুর সাথে যদি মায়ের সত্যি সত্যি জড়িয়ে পড়ে তাহলে আমার বোনের লাইফটা নষ্ট হয়ে যাবে, এটা আমি কখনো হতে দেব না। আমি বার কি বলবো, নিজের সামনে নিজের বোনকে ধর্ষণ করলো আর আমি তাকে দেখলাম, কিছু কিন্তু আমি নিজেই করতে পারি নাই। আবার মাহিকে কি বা বলবো? আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, কি চিন্তা করো বাবা? না আম্মু, তেমন কিছু না। লাদেন, তুই আমার একমাত্র ছেলে, আমি চাই না তোরে। খাবারের মাঝে কথা বলতে নেই, তুমি জানো না? আমি বুঝতে পারছি আব্বু কি বলতে চাইছে, কিন্তু আম্মুর কথা আমাকে শোনা লাগবেই। আম্মু আবার এক কথার মানুষ। হঠাৎ ভেতর থেকে একটা বডি বিল্ডার এসে বলল, ম্যাম, ফাহিম ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়। সকাল সকাল ওর নামটা শুনে মনে হচ্ছে যেন আজকে পুরো দিনটাই খারাপ যাবে। যাও নিয়ে এসো, দেখি কি বলে। দুইজন ধরে ফাহিমকে নিয়ে আসলো। ফাহিম একটা মিথ্যা হাসি বলল, ভালো আছেন ম্যাম? তোরে দেখে আমার খুব মায়া লাগবে রে। এর থেকে যদি আমাকে মেরে ফেলতেন তাও আমি একটা কথাও বলতাম না। আর আমার বাবা মা হয়তো বা আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কে কি খুঁজবে তাতে আমাদের কিছু যায় আসে না। বড় আম্মু, তুমি ওকে বাঁচিয়ে রাখছো কেন? আমি হলো তো ওকে ওই জায়গায় খুন করে দিতাম। ঘরের ভিতরে বন্দি করে যেই শাস্তি আমাকে দিলেন না, এর হিসাব একদিন দিতে হবে, মনে রাখিয়েন। কিরে, এখনো তোর মুখ থেকে বড় বড় কথাগুলো গেল না? এখনো কি তোর ভিতরের ভয় ঢোকে নাই? আমি হাড়ে হাড়ে টের পেয়েছি একটা মানুষকে ধর্ষণ করলে সে কতটা কষ্ট পায়। মানছি আমি অপরাধ করছি, তাই আমি মাথা পেতে বলছি যদি প্রয়োজন হয় আমি মাহিকে বিয়ে করব, যেহেতু ওর সাথে জোর করে আমি সব করে ফেলেছি। তোর মতো রাস্তার কুকুরকে আমি বিয়ে করব বলে তোর মনে হয়? তোর লেভেল আর আমার লেভেল অনেক পার্থক্য। তোর তো আমাকে বিয়ে করার মতো কোনো যোগ্যতাই নাই। যেটা হয়ে গেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট মনে করি আমি। আমি এটা চিন্তা করি আমি একটা দুর্ঘটনায় পড়ে গেছি,
যার কারণে আমার সাথে এমন হয়ে গেছে। তোর মুখেই আমার নাম মানায় না, এটা মনে রাখিস। এই, তোমরা এখন যেতে পারো, তোমাদের পেমেন্ট হয়ে যাবে। আর যখন দরকার পড়বে আমি ডেকে নিব। যদি দরকার পড়ে তাহলে আমাদের বলবেন, আমরা এসে যাব। যে কোনো কাজ আমরা করতে রাজি আছি। ধন্যবাদ আপনাকে এই অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি তোরই সুযোগ দিলাম, দেখি তুই ভালো হোস নাকি। লাদেন, তুই কিছু বলবি না? আমি তো সেদিন ভুল করছি, তোরা মেরে ফেললে খুব ভালো হতো তখন। তোর দ্বারা এটা কখনোই সম্ভব না, তবে পরবর্তী খেলা হবে তোর সাথে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমার সামনে আমার ভাইকে হুমকি দিস? তোর সাহস তো কম না। মাহি, তুই কথা বলিস না, যা। তোরে আমি আরেকটা সুযোগ দিলাম, যদি পারিস কিছু করে দেখা। আমাকে যে এতদিন যেই শাস্তি দিলেন না, এর হিসাব যদি আমি না নিতে পারি, আমি এক মায়ের সন্তান না। আর তুই যদি আমার পরিবারে কিছু করতে পারিস, যা। আমিও চ্যালেঞ্জ করলাম, পরে তুই যা বলবি আমি তাই করব। একটু পানি খেতে পারি? বসে নাস্তা করে যা। ধন্যবাদ। ফাহিম দাঁড়িয়ে খেতে লাগলো, বসতে পারে নাই, বেচারা বুঝতে পারছি। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? এসব কি শুরু করলা তোমরা? এই পৃথিবী থেকে সন্ত্রাসীদের তুলে দিতে হবে, আর আমিও দেখতে চাই ওরা কত দূর পর্যন্ত যেতে পারে। আপনি খেলা খুব পছন্দ করেন, আমি বুঝতে পারছি। আর আমরা গোল দিতে খুব পছন্দ করি। এটাও বুঝি আপনার মেয়ে। কেন, ধর্ষণ করতে চাস নাকি? এইটা যে মেয়ে 50 থেকে 60 জনকে একাই সামলাতে পারে। ও তাই নাকি? দেখ ফাহিম, আম্মু তোরে মাফ করে দিছে, তাই বলে আমার পরিবারের পেছনে লাগতে আসবি না। কেন, ভয় হয় নাকি আবার তোর? লাদেন তাড়াতাড়ি খেয়ে চলে যায়, তোর জন্য ট্রেন অপেক্ষা করতেছে হয়তো। ফাহিম খেয়ে বের হয়ে বলল, আমাকে ছেড়ে দিয়ে খুব বড় ভুল করলেন। আরে তুই যা মনে রাখিস, আমি এই থানার ওসি, এসব কাপুরুষ কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। এইসব পুলিশ আমার বাবার পোষা কুত্তা, এটা মনে রাখবেন। তবে তোরে তো এত রেগে যাওয়ার কি হলো? ফাহিম হাসতে হাসতে চলে গেল। আমার আম্মু জেদি একজন মানুষ, না জানি এখন কি হতে চলেছে। মিতু লাদেনকে টেনে তুলে দিয়ায়। চল ভাইয়া। যেতে যেতে মিতু বলল, লাদেন, তোর সামনে যদি তোর মাকে কেউ যদি মারতে দেখিস, তাহলে তুই কি হাত গুটিয়ে বসে থাকবি? তোরা সবাই এসব কি শুরু করলি? ওকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় বল? মেরে দিতে। তুই মারতে পারবি। আমি চুপ করে আছি। বাদ দে, যাকে বোঝালে বুঝবে না তাকে বুঝিয়েও লাভ নেই। তবে তুই যেখানে আজকে যাবি না, হয়তো ট্রেনের মাঝেও তোর উপর আক্রমণ হতে পারে। আমি তোর সাথে যেতাম, কিন্তু আম্মুকে তো তুই চিনিস। কিছু হবে না আমার, তোর চিন্তা করা লাগবে না। মেয়ে একটা রাইফেল আমার হাতে তুলে দিয়ে বলল, এটা রাখ, যদি জীবন রক্ষা করতে চাস, যদি পৃথিবীতে বাঁচতে চাস বলে যদি মনে হয়, ট্রিগার চাপ দিবি আর উড়িয়ে দিবি, নয়তো ওরা মরার আগেই তুই নিজে নিজে আত্মহত্যা করে ফেলবি। আমি মরলে মরবো, তোদের চিন্তা করতে হবে না। কি এক খেলা খেলিস তোরা, মানুষ খুন করা। তুইও তো একজন মানুষ, আরেকজনকে কিভাবে খুন করিস এটা তো আমি বুঝি না। যখন বিপদে পড়বি তখন বুঝতে পারবি, আর কেউ তোরে সাহায্য করবে না, একটা কুত্তাও না। এই তো ট্রেন এসে গেছে, বেস্ট অফ লাক। মাহি মাথা নিচু করে দিয়ে বলল, অনেক ভালোবাসি তোরে আমি। আমি চাই না এমন কিছু করিস যাতে তোরে হারাতে হয়। যদি দরকার হয় সব কটাকে খুন করে দিবি, পরে এসব দরকার পড়লে আমি নিজে সামলাবো। ওর দ্বারা এসব হবে না। চল বাই লাদেন। ভাই। ট্রেনে উঠে বসে আছি, একটু পর ছেড়ে দিল। নিজের মতো বসে বসে চিন্তা করছি, না জানি এখন আমার কি হয়। এখন অজানা গন্তব্যে রওনা দিলাম। হ্যাঁ, উপরওয়ালার রক্ষা করিও আমাকে। ময়মনসিংহ পেরিয়ে নেত্রকোনা এসে পড়তেই আমার পাশের সিটে আর সামনে যারা ছিল সব কটা উঠে চলে গেছে। একটা ছেলে আর দুইটা মেয়ে বসছে আমার সাথে, আর অন্য পাশে যে সিটগুলো আছে সব কটা ইয়াং পোলাপান বসছে। বুঝলাম না হঠাৎ করে এরা কোথা থেকে এসলো। আমার তো এখন ভয় হতে শুরু করলো যে আমি উঠতে যাব। সামনে বসে থাকা মেয়েটা বলে, আরে ভাই কি করেন? কেন আপু, কি হয়েছে? চলন্ত ট্রেন থেকে উঠে যদি পরে লাফ দেন এজন্য বললাম। আরে আপনি আমাকে ভয় পাইয়ে দিলেন। কেন, ভয় পেয়েছেন বুঝি? অনেক ভয় পাইছি। আচ্ছা, আপনি কোথায় যাবেন? এই তো মোহনগঞ্জ যাবো, একটু দরকার আছে। এই গ্রামের বাইরে কেউ যেতে পারে না, এটা জানি। তাতে আমার কিছু যায় আসে না, আমি সব ভয় করি না।
নিজের ভেতরে একটু সাহস নেই, বললাম আজকাল ভীতু হলে চলবে না, আর আমি তো এমনিই ভয় পাই, তাই একটু চাপা মারলাম। মরার খুব ইচ্ছে হয়েছে তাই না? আচ্ছা, আমি যদি ভুল না করি আপনি কামাল সাহেবের ছেলে তাই না? আপনি কিভাবে জানেন এই কথা? এই ট্রেনের ভেতরে আজকে আপনাকে মারা হবে, এটা জানেন? এটা বলতে সব ছেলেগুলো বসা থেকে উঠে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি এখন ভয়ে কাঁপতে লাগলাম। ভয়ে ভয়ে বললাম, আপনি কে, জানতে পারি? এতদিন তোর আসার জন্য অপেক্ষা করছি। তোর দাদা আমার বাবাকে শরীর থেকে মাথা আলাদা করে খুন করেছে, আর আমি তো আজকে এই দিনের জন্যই অপেক্ষা করছি। ভাবছিলাম হয়তো তোর বাবা আসবে, কিন্তু তুই আসলি। দেখুন যা করছে আমার দাদা, আমি তো কিছু করি নাই, তাই বলে আমাকে মেরে ফেলবেন কেন? এই তলোয়ারটা দে। ছেলেটা ইয়া বড় একটা ছুরি দিতে দিতে বলল, চিন্তা করিস না, আজকে তুই মর, খুব শীঘ্রই তোর মা বাবাকে তোর কাছে পাঠিয়ে দিব। আমাকে যদি মেরেও ফেলো তাও আমি মুখে কিছু বলবো না, তবে আমার মায়ের নামে কেউ কিছু বললে আমার শরীর জ্বলে। আমাকে তো আগে মেরে দেখ, পরে আমার আম্মুর কথা বলিস। মৃত্যুর সামনে বসে মৃত্যুকে আলিঙ্গন করতেছিস আর বলিস আমাকে আগে মেরে দেখ। এখানে আজকে তোর বাঁচানোর মতো কেউ আছে নাকি? আমি মরার আগে আমাকে মেরে ফেল, নইলে কি করবি তুই রে হিজড়া শালা? তোর নাকি রাগ নাই? তুই আবার আমাদের কি করবি রে? ঠাস ঠাস করে মেয়েটার গালে দূরে চড় দিলাম। এই সালে আমাকে কি বলিস? তো সাহস কম না? আমার মা আমাকে যা ইচ্ছা বলবে, তাই বলে তুই কেন বলবি রে? একটা ছেলে আমার গলা চেপে ধরে বলল, ম্যামকে চড় দেওয়ার সাহস তোর কি করে হলো? এই তোরা ওকে ছাড় দেখি, ওর কত বড় কলিজা আছে। আজকে তোর ভিতরে কি কি আছে সব কেটে কেটে দেখব। হঠাৎ ট্রেনের বগি আপনি অন্ধকার হতে লাগলো, কিছু দেখা যায় না, কেউ আসছে মনে হয়। আর অন্ধকারে কে জানে আমাকে টান দিয়ে ধরে দরজার কাছে এনে ঠেলে দিল, বাইরে ফেলে দিল। মনে হচ্ছে যেন আমি একটা গাড়ির ভেতরে গিয়ে পড়ছি, তবে মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফেলো তখন দেখি আমি একটা হল রুমে চেয়ারের বসানো অবস্থায় পড়ে আছি, আর আমার সামনে সম্পূর্ণ একটা পরিবার বসে আড্ডা দিচ্ছে। আমার সমবয়সী একটা ছেলে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার জ্ঞান ফিরেছে? কিন্তু আমি এখন কোথায় আছি কিছু তো বুঝতে পারছি না। তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, উনি তোমাকে এখানে পাঠিয়েছে, আর ট্রেন থেকে বাঁচিয়ে আনছি আমরা। অনেক অনেক ধন্যবাদ কাকা, আপনারা না থাকলে আজকে হয়তো আমি বাঁচতেই পারতাম না। এমনিতেই তুই কালকেই মারা যাবি। একটু আস্তে করে কে জানে এই কথাটা বললো। কি মারা যাবো মানে? এটা বলতে সকলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা বাবা, এত দূর থেকে আসছে, যাও হাত মুখ ধুয়ে খেয়ে আসো। ভাইয়া আমার সাথে আসেন। চলো। ওদের সামনে বাসায় পুকুরে নিয়ে গেল। তোমাদের পুকুরটা খুব সুন্দর। এখানে আমরা সবাই গোসল করি। আমাদের শহরে তো এসব পুকুর দেখাই যায় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং। এসব দেখে এখন বিরক্ত হয়ে গেছি। আচ্ছা তোমার নামটা তো জানা হলো না? জি ভাইয়া, আমার নাম সুমন। খুব সুন্দর নাম। আচ্ছা একটা কথা, আমি শুনছি এই গ্রামে যারা আসে তারা নাকি আর যেতে পারে না। এত কথা বলেন কেন ভাইয়া? রাগ করলা নাকি? না, রাগ করার কি আছে, তবে এসব কথা আমার কাছে বলবেন না। কি ব্যাপার, পানির মাঝে রক্তের মতো কি দেখা যায়? এসব কিছু না, আপনার কাজ হয়ে থাকলে চলেন। চলো। ভেতরে যেতে আমাকে টেবিলে বসে সবাই খাবার বেড়ে দিতে লাগলো। তোমাদের কাছে আত্মীয় করব, এটা ভাগ্যের বিষয়, জান বাবা। এমনটা বলবেন না কাকা। তোমার দাদা খুব ভালো মানুষ ছিল, শুধু মানুষ। আর বড় লাগবে না, আমি সব জানি। তোমার মা বাবাকে নিয়ে সাথে আসতা, ওনাদের সেবা যত্ন করার খুব ইচ্ছা আমাদের। বড়দের মাঝে কথা বলতে তোরা কে শিখাইছে? একটু চুপ থাকতে পারিস না? প্রতিশোধের নেশাই অন্ধ হয়ে গেছি, নইলে শহর থেকে ওদের তুলে আনবো। কি হয়েছে কাকা? আরে বাবা, এমনি ছেলেটার মাথায় একটু সমস্যা আছে, বাদ দাও। খাওয়া দাওয়া শেষ করে কাকা বলল, যাও ওই পাশের জন্য আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, দেখা করে আসো। কিন্তু কাকা। আরে যাও, ভয় পেও না। আমি আর কিছু বললাম না। আস্তে আস্তে হেঁটে কাকার দেখানো রুমটাতে চলে গেলাম। দেখি বিছানার উপর একটা মেয়ে বসে আছে, তবে মেয়েটার কপালে কালো একটা রং লাগানো, আর নাকের দুই সাইডে রক্তের দুটো লম্বা করে দাগ আছে, আর ঠোঁটের নিচে সুন্দর করে একটা ট্যাটু করা। এগুলো দেখে আমি খুব অবাক হয়ে গেছি। মুখে এইসব কি দিছে? কই আমি মেয়ে দেখতে আসছি, সাজুগুজু করবে তা না, আবার মুখে কী সব লাগিয়েছে। তবে মেয়েটা সুন্দর আছে বলতে হবে। আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো। কি ভাইয়া, কেমন আছেন? যার কাছে ভবিষ্যতে তোমার বিয়ে হতে পারে তাকেই ভাইয়া ডাকছো? আমি এমনি, তবে
আপনার সাথে আমার বিয়ে হবে এটা শিওর দিল কে? খুব আজব কথাবার্তা বলো তো দেখছি। আমি মানুষটাই এমন, আমাকে দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আপনাকে দেখে তো আমার ভয় লাগছে না। সময়ের জন্য অপেক্ষায় থাকেন, সময় সব বুঝিয়ে দিব। আচ্ছা, আপনার মুখে সব কি করা, কিছু তো বুঝতে পারছি না। এগুলো জেনে আপনি কি করবেন? যাকে বিয়ে করবো অবশ্যই তার সম্পর্কে জানতে হবে। এই ছেলে, এত বিয়ে বিয়ে করবি না, শরীর থেকে মাথা আলাদা করে হাতে ধরিয়ে দিব। খুব ভালো মজা করতে পারেন দেখি আপনি। এখন বলেন মুখে সব কি। কপালে যেই কালো রংটা আছে ওইটা দেওয়ার মানে 100-200 জনকে মারার ক্ষমতা আমার কাছে আছে। আর নাকের মাঝে লাল রক্তটা মাত্র একজনকে মেরে আসছে, এই জন্য এই রক্ত দেওয়া। আর ঠোঁটের নিচে ট্যাটু সম্পর্কে বলবি না, এটা অজানাই থাক। আপনার নামটা জানি কি? আখি। আমি হো হো করে হাসতে লাগলাম। আমাকে দেখে তোর হাসি পায়? হাসি পায় অনেক। কি সব কথা বলেন না আপনি? এই গ্রাম অঞ্চলের মানুষ আবার মানুষ খুন করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কালকে তোর বিশ্বাস হবে। আর একটা কথা স্পষ্টভাবে জড়িয়ে দেই, আমাকে বিয়ে করে তুই রাখতে পারবি না। আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে বিয়ে করে আমি রাখতে পারবো না? আমার আসল রূপ দেখলে চিৎকার দিয়ে মারা যেতে পারিস। সেই কতক্ষণ হলো এসব আলতু ফালতু কথা শুনিয়েই যাচ্ছেন। আগে মুসকে মুসকে হেসে বলল, তোরে বোঝানো যাবে না। আমি বুঝতেও চাই না। এত দূর থেকে আসলি যেহেতু, তোরে একটা অফার দেই, তুই চাইলে আমার সাথে শুতে পারিস, তাও বিয়ের কথা বলিস না। হঠাৎ করে নিজেকে এত সস্তা করে দিলেন বুঝলাম না। আর আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করতে বুঝি এখানে আসছি? তাহলে তুই এখানে কি জন্য আসলি? আমি তো আম্মুর কথা শুনে এখানে আসছি। এখানে গ্রামটা নাকি অনেক সুন্দর, তাই দেখতে আসছি। আর বলছি আপনার কথা, কিন্তু আপনি সুন্দর হলে কি হবে, আমার পছন্দ হয় নাই। বাঙালি একটা কথা সবসময় বলে জানেন, উপর দিয়ে ফিটফাট, ভেতরে সদরঘাট। এই কথা অর্থ জানেন? আমার সম্মান নিয়ে কেউ কোনোদিন কথাই বলে নাই, আর আজকে তুই আমার সম্মানের উপর হাত দেস? আমি এমন কিছু বলি নাই। একটা কথা কানার তো মনে মনেই জানা আছে সে কি করছে। তোর লেকচার শোনার সময় আমার নেই। আমি বলি শোন, আমি বিয়ে করতে চাই না। আর বিয়ে তো মানুষ করে বাসরাতের জন্য, এই জন্য তোরে এই কথাটা বললাম। কখনো মনে হয় না যে সুখের স্বপ্ন দেখেছেন? নইলে এই কথা বলতেন না। শারীরিক সুখের জন্যই যদি মানুষ বিয়ে করতো, তাহলে পতিতা পল্লী কেন ছিল? সবাই তো ওখানে যেতে পারতো। বাদ দেন এসবের। আর আপনি কি বুঝবেন? আমার বোঝার দরকার নেই। একটা কথা শুনছি, এখানে নাকি যারা আসে তারা কেউ আর যেতে পারে না। এটা সত্যি। তাহলে আমি কি আর যেতে পারবো না নাকি? হয়তো পারবি না। যদি আমাকে বিয়ে করতি তাহলে ঘর জামাই হিসেবে তোরে রেখে দিত। আপনার মতো বউ আমার দরকার নেই। জানেন কত মেয়ে আমাকে প্রপোজ করছে? যা বাহিরে যা, তোরে আমার আর সহ্য হচ্ছে না। তবে কালকে যখন তোরে সবার সামনে বলি দেওয়া হবে, তখন আমার হয়তো একটু মায়া লাগবে। হোয়াট? কি সব কথা বলছেন আপনি? আজকে রাতটা পার করতে দে, আমি যে কে তুই চিনতে পারবি। তোর আপনার কথা আমার আর ভালো লাগছে না। আগের কাছে আর দাঁড়ালাম না। বাইরে এসে পুকুরের পানিটার দিকে তাকিয়ে আছি। ভাবছি এখানে সাঁতার কাটবো একদিন। হঠাৎ একটা সাদা কাপড় পরা মেয়েকে আমার দিকে আসতে দেখলাম। দেখে বোঝা যাচ্ছে বয়সটা খুব অল্প, কিন্তু এত কম বয়সও কি তাহলে বিধবা হয়ে গেল? দেখে তো এমনই লাগছে, তবে চেহারায় একটা মায়াবী ভাব আছে। মেয়েটা আমার কাছে এসে বলল, চলেন আমার সাথে। চিনি না জানি না আপনাকে, আর আপনি এসে বলছেন চলেন? ফাজলামন করেন আমার সাথে? আখি আপু, আখি আপু। আখি ভেতর থেকে এসে বলল, কি হয়েছে রে? ভাইয়াকে শেষবারের মতো একটু গ্রামটা ঘুরিয়ে আনি। যা, নিয়ে যা যদি যেতে চাই। না বাবা, আমার এত শখ নাই, আপনি যান, আমি যাব না। আরে যা, শেষ কোনো ইচ্ছা থাকলে পূরণ কর, নয়তো কালকের পর থেকে দিনের আলো আর দেখতে পারবি না। আরে আপু দেখেন তো, এই পাগলটা বলে আমি নাকি বিয়ে করব। সে কখন থেকে আমার মাথা খেয়ে ফেলছে। আমি আর ওকে সহ্য করতে পারছি না। আচ্ছা ও কি সত্যি সত্যি পাগল টাগল হয়ে গেল নাকি? কিছু উল্টাপাল্টা কথা বলে। আপনার জায়গায় কেউ যদি থাকতো তাহলে এতক্ষণ মজা বুঝে যেত। আপনি মেহমান, এজন্য মাফ পাইছেন। আপনিও এসে ওর কথা বলা শুরু করছেন? ওরে নিয়ে যা, নইলে ও নিজেই মনে হয় পাগল হয়ে যাবে। আর সাবধানে থাকবি। ওকে আপু, এই চলেন। কোথায় যাব? আরে আসেন তো, এত ভয় পান কেন আপনি?
এখানে আসার পর থেকে আমার সাথে কী সব অদ্ভুত অদ্ভুত আচরণ হচ্ছে, কিছু তো বুঝতে পারছি না। খুব শীঘ্রই সব কিছু বুঝে যাবেন। তবে আপনাকে দেখে আমার বড্ড মায়া লাগে। এত হ্যান্ডসাম একটা ছেলে, তবে নাকি সবার সামনে মারা হবে। এ মেয়ে, মজা করিস আমার সাথে? মেয়েটা আমার কথা শুনে হাসতে লাগলো। একটু পর আমাকে একটা পুরনো বাড়িতে নিয়ে এসলো। আমাকে এখানে নিয়ে এলেন কেন? দেখেন তো এই বাসটা চিনতে পারেন কিনা? কার বাসা? আমি কিভাবে চিনবো? এটা আপনাদের পুরাতন বাড়ি। কে? এটা সত্যি। এটা আপনার দাদা নিজের হাতে তৈরি করে গেছেন। আমাদের গ্রামে এত সুন্দর বাসা আছে, আর আমার পরিবারের কেউ এখানে আসে না? আসবে কিভাবে? সবাই তো ভয়ে শহরে পালিয়ে গেছে। এই করছেন কি? কেন, ভেতরে গিয়ে দেখবো? বাসাটা বাইরে থেকে এমনি অনেক সুন্দর, ভেতরে না জানি কত সুন্দর। এটার ভিতরে যেতে মানা। কেউই এই বাসার ভিতরে যেতে পারবে না। এটা আমাদের সবার মানতে হয়। নইলে কেউ যদি ঢুকেও যায়, পরবর্তীতে তার বিচার করা হয়, এমনকি তাকে মেরেও ফেলা হয়। আমাদের বাড়িতে আমি যেতে পারবো না, এটা আবার কেমন কথা? আমার মনে হয় কি জানেন, এই বাসার ভিতরে আপনার দাদা কিছু গুপ্তধন রেখে গেছেন। সবাই এটার খোঁজ করছে, কিন্তু কেউই পায় নাই। আর কিছু না বলে পিছনে ফিরলাম, চলে যাব। আরে কি হলো, চলে যাচ্ছেন কেন? তো কি করব, নিজের বাড়ির ভেতরে যেতে পারবো না, এটা কি হয়? মন খারাপ করার কিছু নাই এখানে। এটাই আমাদের এখানে নিয়ম। মনে মনে বললাম, আমাদের বাড়ি আর আমি যেতে পারছি না। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আবার তোর সাথে দেখা হবে। বাই দ্য ওয়ে, আপনাকে কয়েকটা গোপন কথা বলার ছিল, বলবো? কিসের গোপন কথা? সত্যি কথা বলতে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। এসব কথা আমাকে বলবেন না। আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার স্বামী মারা গেছে। এটা সত্যি, আমার স্বামী মারা গেছে। তবে ওনাকে মেরে ফেলা হয়েছে। আমার গায়ে একদিন হাত তুলেছিল, ব্যাস। আখি আপা জেনে সরাসরি ওর বুকে গুলি ঢুকিয়ে দিয়েছে। আপনিও দেখে আফিকের মতো কথা বলা শুরু করে দিয়েছেন। কসম করে বলছি, আমি যা বলছি সব সত্যি। আমার স্বামীকে আখি আপা মেরে ফেলেছে। ওনার রাগ প্রচুর। সত্যি নাকি? আর আখি আপনার কি হয়? ও আমার চাচাতো বোন। ও তাই বলেন, এই জন্য আপনাদের মাঝে এত মিল? আপনাকে আরেকটা সত্যি কথা বলতে চাই, এর বিনিময়ে আমার কিছু চাই। আপনার আবার আমার কাছে কিছু চাই? বাবা, খুব ভালো কথা বলেন তো আপনি। আচ্ছা সে যাই হোক, এখন বলেন কি চান আমার কাছে? আপনার ছোট একটা ডিপ কিস করতে চাই। বুঝছিস, স্বামী মারা গেছে তো এই জন্য মাথা খারাপ হয়ে গেছে। অন্য কোথাও যান, এসব আমার দ্বারা হবে না। আপনাকে কালকে মেরে ফেলা হবে। কি? এই জন্যই তো বলছি, আমার শর্ত পূরণ করেন, তাহলে আমি আপনাকে সব বলবো। না না, এটা কখনো সম্ভব না। আমি এটা করতে পারবো না। আপনি এক কাজ করেন, আরেকটা বিয়ে করে নেন। সেই সব পরে, আগে এখন আমি যা বলছি তাই যদি হয়, তাহলে আমি আপনাকে সব বলতে রাজি আছি। অন্য কিছু বলেন, তাহলে আমি চিন্তা করে দেখব। রুম ডেট করেন আমার সাথে? সরি বোন, আপনার সাথে আমি কথা বলতে রাজি না, বলে হাঁটতে লাগলাম। আচ্ছা, কিছুই দিতে হবে না, শোনেন। বলো। ট্রেনে যে মেয়েটা আপনাকে মারতে চেয়েছিল, সেই মেয়ের বেস্ট ফ্রেন্ড আখি আপা। মেয়েটার কথা শুনে আমার শরীর একদম কাঁপতে লাগলো। আর কালকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হবে, আর সেখানে সবার সামনে আপনাকে মারবে। আর এখানকার লিডার হলো রাসেল বস। ওনার কথার দ্বারাই পুরো গ্রামটা চলে। আর ওর বাবাকে আপনার দাদা খুন করেছে। না না, আর এই গ্রামে থাকা যাবে না। আমার আম্মু এখানে আমাকে মারতে পাঠাইছে, কি আর বলবো, বলার মতোই আর ভাষা খুঁজে পাচ্ছি না। আর এই গ্রামের মানুষ আজও যে খুন খারাপি করে, দেখলে যেন বিশ্বাস হয় না। এখন থেকে আপনি আর চাইলেও বেঁচে ফিরতে পারবেন না, কারণ সবসময় আপনার পিছনে নজর রাখা হয়। কে? বিশ্বাস না হলে পিছনে তাকিয়ে দেখেন। পিছনে তাকিয়ে দেখি সত্যি সত্যি দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই লুকিয়ে পড়লো। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আমার মা সত্যি কথাই বলতো, ভালো মানুষের দাম নেই। এখন বুঝতে পারছি। তবে আপনি হয়তো কালকের পর থেকে পৃথিবীর মুখ দেখতে পারবেন না, কোনোভাবেই বাঁচতে পারবেন না, কারণ পুরো গ্রামটা আপনার পিছনে পড়ে আছে। আর সবাই রাসেলকে এই গ্রামের দেবতা মনে করে, তাই ও যা বলে সবাই তাই করে। আমার মা হয়তো এই বিষয়টা জানতো না। ওরা যে সবাই এক ঘাসের মানুষ, যদি আম্মু জানতো তাহলে আমাকে আর এখানে পাঠাতো না। আচ্ছা আমি কি কিছু করতে পারি? হয়তো হবে না আমার দ্বারা এসব। কি চিন্তা করলেন? আমাকে যে ওরা ধোকা দেবে সেটা হয়তো আমার মা জানতো না। আমি ভাবতে পারছি না ওদের পরিবার এতটা খারাপ। সবার মুখে দেখে মনে হয় কত নিষ্পাপ।
এই বিপদ থেকে আমি আপনাকে চাইলে বাঁচাতে পারি যদি আপনি আমার কথা শোনেন। তো যেখানে সবাই আমার পেছনে পড়ে আছে সেখানে আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? এই কথাগুলো আমি না বললে আপনি কি জানতে পারতেন? কালকে মরার পরে হয়তো জানতে পারতেন। জেনেই বা আমার কি আসে যায়, তবু তো বাঁচার আশা নেই। শেষ ভরসা আমাকে করতেই পারেন। বলেন দেখি আপনি কি বলতে চান? আমার আপনাকে পছন্দ হয়েছে। যদি আপনি আমাকে বিয়ে করে ঘর জামাই থাকতে পারেন তাহলে আমি যেভাবেই হোক আপনাকে বাঁচিয়ে দেব। মেয়েটার মুখের দিকে তাকে একটা হাসি দিলাম। একটা কথা বলি, প্রেম ভালোবাসা এইভাবে হয় না, এগুলো মন থেকে হওয়া চাই। তাই বলছি আমার এই বিপদের সুযোগ নেবেন না, আর আমি মৃত্যুকে ভয় করি না। যা হবার কালকেই দেখা যাবে। আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আর লাভ নেই। যেখানে আমি আমার স্বামীকে বাঁচাতে পারলাম না সেখানে আপনাকে কিভাবে আমি... থাক, আর বলতে হবে না, বুঝে গেছি। বাইরে কোথায় ঘুরতে যেতে পারেন না? একা একা ভালো লাগে? আমার কথা বাদ দেন। আপনার জন্য আমার খুবই খারাপ লাগছে। কিছুই করতে পারলাম না আমি। মাফ করবেন আমাকে। চলেন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে। এমনি পালানোর চেষ্টা করবেন না। পালিয়ে গেলে কি আর বাঁচতে পারবো? দেখা যাবে, যা হবার সবার সামনেই হবে। আমি যে আপনাকে এগুলো বললাম, যদি আখি আপু জানতে পারে তাহলে আমাকেও মেরে ফেলতে পারে। তোমার বোন আর তোমাকেই মেরে ফেলবে? আপনি তো আপুকে চেনেনই না। ওর ভিতরে কোনো মায়া দয়া নেই, হিংস্র পশুর মতো। দেখে এমনটা লাগে না, তবে তোমাকে দেখে মনে হচ্ছে যেন বন্দি জীবন পার করছো। শুধু আমি না, এই গ্রামের সবাই বন্দি জীবন পার করছে। সবাই ওদের থেকে বাঁচতে চায়, কিন্তু ওদের ক্ষমতা আছে, তাই রাসেলের কথাই পুরো গ্রামটা চলে। শুনে খুব খারাপ লাগলো। আমি যদি পারতাম সবাইকে মুক্ত করে দিতাম, কিন্তু পুলিশ কি করে? ওদের টাকা দিয়ে কিনে ফেলছে। আচ্ছা, এত কিছু জানার পরেও আপনি কিভাবে স্বাভাবিকভাবে কথা বলছেন? এই মুহূর্তে যদি আমাকে বলা হতো কালকে আমার মৃত্যু, আমি তো কই গিয়ে যে পালাতাম ঠিক ঠিকানা নেই। ভয় আমারও হচ্ছে, কিন্তু সব কিছু কন্ট্রোল করতে শিখে গেছি। দেখি সামনে কি হয়। আচ্ছা, এত কথা হয়ে গেল, তোমার নামটা তো জানা হলো না। পরিচয় না দিয়ে এতক্ষণ আপনার সাথে কথা বললাম। থাক, যদি আপনার সাথে হঠাৎ কোনোদিন দেখা হয় তখন জেনে নেবেন। আমার মৃত্যু হবে জেনেও এই কথা বলছেন? আমার কেন জানি মনে হচ্ছে আপনি বেঁচে যাবেন। চলেন, এখন আর কোথায় যাব? বাসায় চলেন। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নাই, খোঁজাখুঁজি করছি। কি করছেন? ফোনটা তো পকেটে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে কোথাও পড়ে গেছে। পড়ে যায়নি, তাই নিয়ে নেওয়া হয়েছে। যদি বাসায় ফোন করে জানিয়ে দেন। ওদের তো আমি দেখে নেব। শুনছি আপনি নাকি কারোর উপর রাগ করেন না। আপনি জানেন কি করে? শুধু আমি না, মাইকিং করে সবাইকে আপনার বিষয়ে বলে দেওয়া হয়েছে। কালকে এই হয়, আমি নিজে মরবো, নলে সব কটাকে মারবো, আর এসব সহ্য করা যাবে না। কিন্তু আপনার ভিতরে মনে হয় সেই রাগ নেই। সেনাবাহিনীর ট্রেনিং করা আছে আমার। তো চাকরি করলেন না কেন? আমি নিজের মতো চলতে পছন্দ করি, তাই ছেড়ে চলে আসছি। আর তাছাড়া আমার বাবার টাকা পয়সার অভাব নেই। হঠাৎ কোথা থেকে আঁকি এসে বলল, কিরে তোরা এখনো এখানে কি করিস? আপনার সম্পর্কে জানার চেষ্টা করছি। আমার সম্পর্কে জেনে তুই কি করবি? বাসায় চল, অনেক বেলা হয়ে গেছে। আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, আপনার ফোনটা একটু দেবেন, আম্মুর সাথে কথা বলবো। আঁকি আমার দিকে তাকিয়ে বলল, কারোর সাথে কথা বলার চেষ্টা করিস না, নইলে তুই বিপদে পড়বি। হেঁটে হেঁটে বাসে যাওয়ার পর আমাকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাহলে কি আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো না? সত্যি সত্যি মেরে ফেলবে ওরা আমাকে। পরিবারের কারো মুখ আমি আর দেখতে পারবো না। কিন্তু বিনা কারণে কেউ যদি আমার গায়ে হাত তোলে, আম্মুর কসম করে বলছি সব কটাকে এখানে কেটে রেখে দেবো। হয় যদি আমার মরণ তা ওদের দেখে নেব। তবে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি, আম্মু আমাকে এখানে নিজের সাহস জোগাতে পাঠাইছেন, কিন্তু মৃত্যুর মুখে রেখে কেন? সকালে ঘুম থেকে উঠে মন খারাপ করে বিছানার উপর বসে আছি আর চিন্তা করছি, আচ্ছা আমি কি সত্যি কারোর উপর রাগ করতে পারি না? মানুষ যা ইচ্ছা আমাকে তাই বলে, কেন জানি নিজেকে আজকে অসহায় লাগছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনলাম, দেখি সুমন এসেছে। চল আমার সাথে। সুমন আমাকে হল রুমে নিয়ে গেল। সেখানে সুমনের পরিবারের সবাই আছে, শুধু আঁকিকে চোখে পড়ছে না। সবাই কেমন একটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। খুব মায়া লাগছে রে তোরে দেখে। মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এলেন, লজ্জা করে না? ঠাস করে কাকা একটা চর দিয়ে বলল, তোরে তো এখনই মেরে ফেলতাম। মার কথা শুনে আমি আপনাকে অনেক সম্মান করতাম, আর আম্মু বলছে দেখি আমি এখানে আসছি, কিন্তু আপনার পেছনে যে এই রূপ লুকিয়ে আছে তা আমি জানতাম না। আমি খারাপ না। যখন তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেললো
তখন তোর ওই মুক্তি কম ছিল না রে। একসাথে ওঠা বসা ছিল আমাদের। নিজের চোখের সামনে তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেলেছে। তোর দাদা মারা গেছে দেখে মনে করিস না তোরা কেউ বাঁচতে পারবি। কাউকে ছাড়বো না আমি। এক হাতে কখনো তালি বাজে না, এটা তো জানেন। তোর দাদার গুণ তোর ভেতরে আছে, তবে তোর সাহস নাই, শুধু একটু পার্থক্য। যদি আমি একবার বেঁচে যেতে পারি, আমার আম্মু হয়তো আপনাকে ছাড়বে না। এর জন্যই তো তোকে মেরে তোর মাকে বুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো। আমার আম্মুকে হয়তো তুই এখনো চিনিস না। এত চিনে কি হবে? যাকে মারবো তার চরিত্র সম্পর্কে জেনে আমরা কি করব? সরাসরি গুলি করে উপরে পাঠিয়ে দিব, পরে যা হয় সে দেখা যাবে। আখিকে দেখে আমি অবাক হয়ে গেছি। আখি একদম মেয়ের রূপ পাল্টে ফেলছে। ওকে দেখে যে কেউ বলবে ছেলে। কিরে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? রূপ তো ভালোই বদল করতে পারেন। আপু, এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না। ওইদিকে মনে হয় রাসেল ভাইয়া অপেক্ষা করছে। ও তাই তো, এই তাড়াতাড়ি চল। আরে ছেলেটা তো সেই রাত থেকে কিছু খায় নাই, কিছু খেতে দে। কাঁচা মাংস আছে নাকি আমাদের ঘরে? মরার পর ভালো করে খাবে। ও শিট, একটা বিষয় তো ভুলেই গেছি। সুমন, আমার রুম থেকে বাটিটা নিয়ে আয় তো। সুমন হাতে করে একটা বাটি নিয়ে আসলো। আমার শরীর থেকে শার্টটা খুলে ফেললো। সবাই মিলে আমার শরীরে মরিচের গুঁড়া দিয়ে সাজিয়ে দিতে লাগলো। আর এদিকে আমার শরীর জ্বলন্ত আগুনের মতো জ্বলতে লাগলো। খুব কষ্ট হচ্ছে না রে তোর? সামনে আরো কষ্ট দিয়ে তোরে মারা হবে, শুধু দেখতে থাক। আখি আমাকে নিয়ে বাইরে চলে গেল। দেখি একটা খোলামেলা ট্রাক, আর সেই ট্রাকে যে মেয়েটা আমাকে ট্রেনের ভেতরে মারতে চাইছিল সেই মেয়েটা একটা চেয়ার নিয়ে বসে আছে, আর কিছু মানুষ নাচানাচি করছে। আজকে নাকি তাদের খুশির দিন। আরে আয় আয়, তোর জন্যই আমি অপেক্ষা করছি। আমাকে ওরা সবাই খেলার পুতুল বানিয়ে ফেলছে। যেভাবে বলছে সেভাবে আমাকে নাচাচ্ছে। কি অবস্থা রে তোর? অনেক অনেক খুশি আজকে আমি। বাবার খুনির পরিবারের একজনকে মারতে পারবো আজকে। মেয়েদের এই খুন খারাপিতে মানে না, জানেন? বাবা, তুই তো দেখি আমাকে জ্ঞান দেওয়া শুরু করলি। আমাকে মেরে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? তোর পরিবারকে যতক্ষণ পর্যন্ত মারতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না, আর এর পরেই আমার শান্তি হবে। এখন অনেক সময় বাকি আছে, বড় তো যায় না কার কখন সময় আসে। তোরে তো ট্রেনের মাঝেই মেরে দিতাম, কিন্তু আখি বলল অনুষ্ঠানের সবার সামনে তোকে মেরে প্রতিশোধ নিব। তবে তুই যাই বলিস, ছেলেটা কিন্তু সুন্দর আছে। কি সুন্দর সিক্স প্যাক বানিয়েছে দেখলি? বানাইলে কি হবে, এগুলোর তো দাম নাই। এর ব্যবহার করতে শিখতে হবে। আর ও তো একটা বলদ। আরে তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন রে? মরিচ শরীরে লাগিয়ে দিয়েছি, যে এত কিছু কিভাবে সহ্য করছে কিছু বুঝতে পারছি না আমি। এই এক কাজ করি, ওর সাথে কয়েকটা পিক নেই। না থাক, এটা করিস না, বেচারা পরে আবার কি না কি ভাবে। কিছুক্ষণ পর আমাকে এক জায়গায় নিয়ে গেল। দেখে মনে হচ্ছে অনেক মানুষের সমাবেশ এখানে। সবাই আনন্দ উল্লাসে নাচানাচি করছে। আমাদের নামতে দেখে সবাই ফুল ছিটিয়ে দিয়ে বরণ করছে। আজকে মনে হয় পুরো খেলা জমবে। আমাকে একটা স্টেজে নিয়ে যাওয়া হলো। সেখানে লম্বা চুলগুলো একটা ছেলে বসে আছে। মনে হলো এটাই রাসেল। রাসেলের সামনে যেতেই, এই আমার সামনে আজ পর্যন্ত কারো দাঁড়ানোর ক্ষমতা হয় নাই, হাঁটু গেড়ে বসে পড়। তোর নামটা জানি কি? ভাইয়ার নাম লাদেন। আখি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে ওকে আমি হাতের কাছে পাইছি। না ভাইয়া, এটা তো আমার কর্তব্য ছিল। তোরা তো কাহিনী দেখার সময় আমার নাই, মার হলে মেরে দে। আমাকে তুই করে বলিস? তোর তো সাহস কম না? ভাইয়া তুই শুধু একবার বল, ওকে এখানেই মেরে দেই। আর একটু অপেক্ষা কর না। আমাদের সামনে একটা ছেলে লম্বা তলোয়ার রেখে গেল। একদম ফ্রেশ, নতুন চকচক করছে। তুই আজকে বাঁচতে পারবি না, এটা শিওর। তবে তোর বাঁচার ইচ্ছা হচ্ছে না? আমার চোখের সামনে আমি নিজের মৃত্যু দেখছি, আবার তুই আমাকে কি মারবি রে? এই শালা তো আসলেই হিজড়া। দেখ, যা করার কর, আমি কিছু বলবো না, তবে আমার সম্মানের উপর আঘাত করবি না। আমি ভয় পাইছি রে। এই তোরা সবাই দেখ, আমি ভয় পাইছি। ও আমাকে মেরে ফেলবে। আমাকে তোরা কেউ বাঁচা রে। হাসির রোল পড়ে গেল রাসেলের কথা শুনে। আচ্ছা, তুই কেন মানুষের উপর রাগ করিস না, জানতে পারি? ভালো মানুষের দাম নাই আজকাল, এখন বুঝতে পারছি। তোর মতো কুকুর হওয়া দরকার ছিল, তাহলে হয়তো এখানে বাঁচতে পারতাম। আমাকে কুকুর বললি? তাতে আমি কিছু মনে করি নাই। মরার পর তোর মাংস রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো, এটা শিওর। আচ্ছা, তোর কি একটুও রাগ হচ্ছে না?
বিনা অপরাধে আমাকে মারবি, এজন্য একটু রাগ হচ্ছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। হিজড়ার বাচ্চা হিজড়া। আমি চোখ বন্ধ করে দিলাম রাসেলের কথা শুনে। আরে চোখ বন্ধ করলি কেন? রাগ হচ্ছে? শোন, তুই মরার পর তোর মা আর তোর বাবাকে বুঝিয়ে এখানে এনে ওদেরকে এইভাবেই মারবো, তবে এর থেকে আরো বেশি অপমান করে। কি রে, কথা বলিস না কেন? আচ্ছা, আমার কেন জানি সন্দেহ হয় তুই কি আজও কোনো পুরুষ নাকি হিজড়া। কি রে, তোরা সবাই কি বলিস? বাইরে থেকে আওয়াজ আসলো, ঠিক ঠিক বস। চোখ খুলে আর কোনো কথা আর বললাম না। বসা থেকে উঠেই সামনে থেকে তরোয়াল দিয়ে সেকেন্ডের ভেতরে রাসেলের গলায় বসিয়ে দিলাম। ওর কলারটা ছিটকে নিচে গিয়ে পড়লো। আশেপাশের পরিবেশ একদম নীরব হয়ে গেল। আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমাকে বলে আমার পরিবারকে অপমান করিস, তো আমি বেঁচে থাকতে আমার সামনে। পিছন ফিরে আঁখি আর মেয়ের গলা ধরেই শূন্যে তুলে ফেললাম। অনেক সহ্য করছি তোদের কাহিনী, আর কত সহ্য করব? আমি হিজড়া না, আমাকে সন্দেহ হয়? দিছি না তোর ভাইকে মেরে? দেখ এখন কেমন লাগে। একেবারে জীবনের ঘুম পাড়িয়ে দিছি। সব কিছুর একটা সীমা আছে। আমি আর কত সব তাকে তাকে দেখবো? এখন দেখ আমার কেমন পাওয়ার। আমাকে রাগিয়ে দেওয়ার ফল দেখ। ওরা বাসের জন্য পাগুলো ছোড়াছুড়ি করছে। আগে লাথি দিয়ে দূরে ফেলে দিলাম, আর রাসেলের বোনকে রাসেলের উপরে ফেলে দিলাম। দেখ নিজের চোখে তাকে তোর ভাইয়ের মৃত্যু। সামনে পড়তে গেলে লাঠিটা নিয়ে আঁকি আর রাসেলের বোনকে ইচ্ছে মতো মারতে লাগলাম। আমাকে মারবি না, আমার পরিবারকে মারবি? এই কোন শালা আসবি, আয় দেখি তোদের কত দম। চোখ দিয়ে আমার আগুন বের হচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে আমার হাতে ধরে ফেললো। তবে রে তোরে তো। তাকে দেখে আঁকার চাচাতো বোন আমার হাত ধরে আছে। ভাইয়া ওদের আর মারবেন না, মারা যাবে। ওদের তো আমি লাফ দিয়ে নিচে নেমে রাসেলের মাথাটা হাতে নিয়ে ওর বোনের হাতে ধরে দিলাম। নে এখন মজা কর, আমাকে মারবি না? আমি তো প্রস্তুত ছিলাম মরার জন্য, কিন্তু তোরা আমাকে মরতে দিলে না। এখন দেখ তোর ভাইকে আমি নিজের হাতে মারছি, কি করবি রে আমার? হঠাৎ পেছন থেকে মাথায় কে যেন আঘাত করলো। পেছনে ঘুরে যাওয়ায় আমাকেই পড়ে গেলাম জ্ঞান হারিয়ে। তবে একটা কথা স্পষ্ট শুনতে পারছি, ছাড়বো না আমি কাউকে। পালিয়ে কই যাবি? যখন একটু তাকানোর শক্তি পেলাম তখন আশেপাশে তাকে বোঝার চেষ্টা করলাম আমি কই আছি, কিন্তু ট্রেনের রাস্তার উপর শুয়ে আছি। এটা দেখে খুব অবাক হলাম। ট্রেনের হর্নের শব্দও পেয়ে গেছি। মনে হচ্ছে কাছাকাছি ট্রেন চলে আসছে। শরীরের যতটুকু শক্তি ছিল সবটা দিয়ে রাস্তা থেকে দূরে সরে গেলাম। আর এই মুহূর্তেই ট্রেন চলে আসলো। যাক, কোনো মতে বাঁচতে তো পারলাম। হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথার অনুভূতি পেতে লাগলাম। তাকে দেখি বুকের বাঁ পাশ থেকে রক্ত বের হচ্ছে। একটা বুলেট আটকে আছে বুকের ভেতরে। আমাকে গুলি করা হয়েছে বুঝতে পারছি। যে করেই হোক এখন আমাকে হাসপাতালে যেতে হবে, নইলে মনে হয় এখানেই মারা যাব। আর শরীরের মোচ থাকার কারণে অনেক জ্বালা পোড়া করছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম। শরীরে এতটুকু শক্তি নেই যে কোন দিকে হেঁটে যাব, তাও উঠে হাঁটার চেষ্টা করছি। ওই তো সামনে একটা ছোট্ট গ্রাম দেখা যায়। কোনো মতে গ্রামের দিকেই গেলাম। গিয়ে দেখি কিছু ছেলে মেয়ে খেলা করছে। আমাকে দেখে ওরা বলল, এই দেখো পাগল এসেছে, পাগল পাগল, দেখো দেখো সবাই। হায় রে কপাল, এখন আমাকে ওরা রাস্তার পাগল বানিয়ে দিল। হেঁটে হেঁটে একটা বাড়ির সামনে গেলাম, আর ছেলে মেয়েগুলো আমাকে পাগল পাগল বলে পিছু পিছু আসছে। দেখি একজন বয়স্ক মহিলা বসে বসে পান চিবাচ্ছে। আন্টি আমাকে একটা হেল্প করবেন? এই পাগল ছাগল যে কোথা থেকে আসে বুঝি না। মাফ কর বাবা, তোকে খাওয়ানোর মতো ঘরে কিছুই নেই। আরে এমন কিছু না, শুধু আপনার ফোনটা একটু দেবেন, 1 মিনিট কথা বলবো। পাগলের তো দেখি সেই রকম যুক্তি দিতে পারে, ফোনটা নিয়ে পালিয়ে যেতে না। এখন আমার যে অবস্থা, যে কেউ দেখলে পাগল বলবে, এটাই স্বাভাবিক। বিশ্বাস করুন আন্টি, খুব বড় একটা বিপদে পড়ছি। আর আমি পাগল নই। অসহায় তাকে দৃষ্টিতে বললাম, পাগলে কি আর বলে আমি পাগল? এই ছেলেমেয়েরা তোমরা তাকে দেখছো কি? ওকে এখান থেকে তাড়িয়ে দাও। হঠাৎ করে একটা মেয়ে বের হয়ে বলল, এই তোমরা থামো থামো, একদম ওনার গায়ে কেউ হাত দিবে না। মেয়েটা আমার কাছে এসে বলল, কি হয়েছে ভাইয়া? আর আপনাকে দেখে তো পাগল মনে হয় না। শরীরে এত রক্ত কেন আপনার? আপনার বুকের মাঝে এটা কিসের আঘাত? আমাকে গুলি করা হয়েছে, এজন্য রক্ত বের হচ্ছে। আমাকে একটু হেল্প করেন, শুধু একটা ফোন করব, আপনার মোবাইলটা একটু দেবেন। মেয়েটা আমার কাছে ফোনটা দিয়ে বলল, তাড়াতাড়ি করুন আপনারা, এত অনেক ব্লাড বের হচ্ছে। আম্মুর নাম্বারটা কল দিলাম। ফোন ধরতে আম্মু বলল, এই থানা থেকে বলছে আপনি কি? আর কোনো দরকার আছে আমাদের দিয়ে? আম্মু আমি লাদেন বাবা, তুই কই আইতাছিস? তুই 2 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নাই। ওরা আবার তোরে কিছু করে নাই তো? আমার খুব চিন্তা হচ্ছে তোর জন্য। এত কথার উত্তর দিতে পারবো না আমি আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে।
মনে হচ্ছে যেন একটু পর আমি মারা যাব। বুকের মাঝে একটা বুলেট এখনও ঢোকানো আছে, শরীর থেকে প্রচণ্ড রক্ত বের হচ্ছে। জানি না আমার বাঁচার সম্ভাবনা কতটুকু, আর ব্যথা তো সহ্যই করছি। কি ওরা তবে কি করছে? আর তুই এখন কোথায় তাড়াতাড়ি বল। আম্মু টেনশন নিয়ে বলল, কথায় বোঝা যাচ্ছে। আপু ওটা কোন গ্রাম? জি ভাইয়া, এটাকে বলা হয় নেত্রকোনা রাজবাড়ি। কি বললে আপনাদের বাড়ি খুঁজে পাবে? পান ব্যবসায়ী খোকন মিয়া বললেই সবাই চিনবে। আমাকে আর বলতে হবে না, আমি শুনছি। কিছুক্ষণ পর এখানকার পুলিশ তারে নিয়ে যাবে হাসপাতালে। তুই কোনো দিক চিন্তা করিস না, আমি আমার ছেলেকে কখনো মরতে দিব না। আমি আসছি বাবা, একটু অপেক্ষা কর। তাড়াতাড়ি আসো আম্মু। ফোনটা কেটে মেয়েদের হাতে দিয়ে নিচে বসে পড়লাম। ভাইয়া, আপনার খুব কষ্ট হচ্ছে না? তবে কি করার, সহ্য করতে হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে হয়তো আমাকে এখানে মরতেই হতো। কেন জানি আপনাকে আমার দেখে পাগল মনে হলো না, কিন্তু আপনার এই অবস্থা কি করে? অনেক বড় কাহিনী, আরেকদিন দেখা হলে বলবো। আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাব, চলেন আমার সাথে। লাগবে না আপু, পুলিশ আসছে। উমা, পুলিশ কেন? ভয় পাবে না, আমার আম্মু পুলিশ অফিসার। বুঝে গেছি, কিন্তু আপনার শরীরে সব লাল লাল দেখা যাচ্ছে, এগুলো কি? মরিচ গুঁড়া মিশিয়ে দেওয়া হয়েছে আমার শরীরে। কি? মেয়েটা এটা শুনে দৌড়ে কোথায় চলে গেল। কিছুক্ষণ পর একটা বালতিতে পানি এনে আমার দিকে ছুড়ে দিল, যার কারণে শরীরের সব কিছু পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ আপু। এই তো পুলিশও এসে গেল। এক অফিসার আমার কাছে এসে বলল, আপনি লাদেন? জি, আম্মু আপনাদের পাঠিয়েছে না? কোনো কথা বলবেন না, আপনার অবস্থা খুব খারাপ। তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, আপনার কিছু হলে ম্যাম আমাদের ছাড়বে না। আমি গাড়িতে বসলাম। ভালো থাকবেন আপু, আবার হয়তো আপনার সাথে দেখা হবে। মেয়েটা হাত বাড়িয়ে আমাকে বিদায় জানিয়ে দিল। তবে ওর হাতে একটা ট্যাটু দেখতে পেলাম, যেটা আমি আঁখের মুখের নিচে দেখেছি। এই রহস্য হয়তো আমি এই মেয়েটার কাছ থেকে জানতে পারবো। আগে তো আমি বেছে নেই। হাসপাতালে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো সরাসরি। যখন আমার জ্ঞান ফিরল, ডাক্তার বলল, সঠিক সময় আপনি না আসলে হয়তো ব্লাডের অভাবে মারা যেতেন। একটু পরে এক অফিসার এসে বলল, কি অবস্থা, ভালো আছো এখন? জি ভাইয়া, অনেকটাই ভালো আছি। আম্মু কি আসবে এখানে? চিন্তা করো না, একটু পরই উনি এসে যাবেন। আচ্ছা, তোমার কি হয়েছিল বলতে পারবে? আপনি আমাকে সাহায্য করছেন এটাই অনেক। তবে আমার কিভাবে কি হয়েছে এটা জানতে চাইবেন না? আচ্ছা, সমস্যা নেই। তোমার মাকে তো তুমি চেনোই, উনি কতটা রাগী, এসে আমাদের বকাবকিও করতে পারে। আমি আসি তো, চিন্তা করতে হবে না। আমার একটা প্রমোশন দরকার, ঘরে ছেলে মেয়ে আছে, এই টাকায় হয় না। যদি তোমার মাকে বলি একটু। আমার আম্মু পুলিশ হয়েছে তো কি হয়েছে, ওনার উপর লেভেল পর্যন্ত হাত আছে। কখন কি করতে হয় উনি খুব ভালো করেই জানেন। থাক আর বলতে হবে না। এত টাকা দিয়ে কি করবে? হ্যাঁ, আবার প্রমোশন লাগে। এই তো ম্যাডাম এসে গেছেন। আম্মু গাড়ি থেকে নেমে আমার কাছে এসে আমাকে জোরে ধরে কান্না করছে। বাবা, এইসব কিভাবে হলো? তোরে তো কে কি করেছে বল? ওদের ঘর থেকে টেনে বের করে মারব। আম্মু এসব কিছু নিয়ে এখন চিন্তা করো না। যদি আমি মারা যেতাম? বাবা, এসব অলক্ষী কথা একদম মুখে আনবি না। মাইকে দেখে আমার পাশে দাঁড়িয়ে আছে। কিরে মাহি, ভালো আছিস তো তুই? আমি আরো আগেই আম্মুকে বলেছি আমি ভাইয়ের কাছে যাই, কিন্তু উনি আমাকে যেতে দেয় নাই। আজকে যদি তোর কিছু হয়ে যেত? আম্মু আমার কপালে হাত দিয়ে বলল, বাবা, এসব কিভাবে হলো একটু বলবি? আম্মু আগে আমাকে একটু সুস্থ হতে দাও, পরে বলি। তোর যখন ইচ্ছে তখন বলিস, কেমন? হঠাৎ এক সাইডে সুমনের মতো কাউকে দেখলাম। বুঝে গেলাম ওরা হয়তো জেনে গেছে আমি এখনো বেঁচে আছি। ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। সাপকে ঠিকই মেরে ফেলছি, কিন্তু সাপের বাচ্চাদের যে আমার মারা উচিত ছিল এটা তখন মাথায় ছিল না আমার। এক সময় সাপের বাচ্চাগুলো বড় হয়ে আমাকে খুঁজবে মারার জন্য। আমিও দেখবো আমি থাকতে ওরা কিভাবে আমার পরিবারের গায়ে হাত তোলে। আগে আমাকে সুস্থ হতে দে। তোদের জন্য যেহেতু খুনি হয়েছি, তাহলে তোরা কিভাবে যে আমার হাত থেকে বাঁচবি এটাও আমি দেখতে চাই। আম্মু আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। হঠাৎ তোর কি হলো? এমন ছটফট করছিস কেন? পরে বলবো আম্মু, এখন আমি কি বলছি সেটা করো। অফিসার, আমার ছেলেকে ধরে গাড়িতে তুলে দিয়ে আসো। আম্মুর কথা মতো ওরা আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। তুই একটু অপেক্ষা কর, আমি ভেতর ঝামেলা মিটিয়ে আসি। আরে ম্যাম, আমি থাকতে আপনি কেন? আপনি চলে যান,
আমি এসব দেখে নিব, শুধু ভাইয়া একটু। ওকে আমি দেখে নেবো, তুমি চিন্তা করো না। কি রে বাবা, কি? কিছু না মা, পরে তোমাকে বলবো। আগে চল আম্মু, ড্রাইভিং করছি আর আমি আর মাহি পেছনে বসে আছি। ভাই সত্যি তোর গায়ে কে হাত তুলেছে? থাক বোন, পরে বলবো। ভালো লাগছে না এখন। সেই রাত থেকে কিছু খায় নাই, শরীরের এক ফোঁটাও শক্তি নাই। আম্মু গাড়ির সাথে সাথে ব্রেক করে বললো, কি? আরে আম্মু গাড়ি চালাও, বাসায় গিয়ে একেবারে খাবো। তোরে কে কি বলেছে বলিস না আবার, পাগল ছেলে। দাঁড়া, আমি হোটেল থেকে তোর জন্য খাবার কিনে আনি। তাড়াতাড়ি যাও। আম্মু খাবার এনে আমার হাতে দিল। ভাইয়া আমার কাছে দে, আমি তোরে খাইয়ে দিই। তাহলে তো আরো বেশি ভালো দে। আমি খাবার খাচ্ছি আর আম্মু একটু পর পর আমার দিকে তাকিয়ে দেখছে। কি হলো আম্মু, এভাবে একটু পর পর পিছনে তাকালে অ্যাক্সিডেন্ট করবে তো। আমার ছেলের গায়ে কে হাত তুলেছে তার কলিজাটাও আমি মেপে দেখতে চাই, ওর ভিতরে কতটুকু সাহস আছে। আরে আম্মু এসব কথা বাদ দাও, যা হয়েছে সব ভুলে যাও। তুই না বললে আমি ওর খোঁজ নিব, ছাড়বো না আমি কাউকে। দেখ মাহি, আম্মু কি শুরু করছে। ঠিকই তো বলেছে আম্মু, আমিও তোর কসম করে বলছি ওরে আমি ছাড়বো না। তুই সারবি আর না সারবি কি, আমি তো ওকে মেরে ফেলছি। আমি যদি আম্মুকে বলি আমি একজনকে খুন করছি, আম্মু ওটা শুনে জীবনেও বিশ্বাস করবে না যে এই ছেলে কারোর সাথে কোনোদিন রাগ করে কথা বলে নাই, সে নাকি আবার মানুষ খুন করবে। পরে উল্টো আম্মু আমাকেই দোষ দেবে। তখন আম্মু বলে, তখন তুই দুই পাশ বুঝিয়ে দেবো। মনে মনে এগুলো বলছি আর চুপ করে হাসছি। কি ছিলাম আর আজকে কি হলাম। আবার হঠাৎ আম্মু ব্রেক করলো। আম্মু এখন আবার কি হয়েছে? সামনে তাকিয়ে দেখ। সামনে তাকিয়ে দেখি দুইটা মেয়ে আর একটা ছেলে। তবে ছেলেটাকে দেখে মনে হচ্ছে পুলিশ, ওর গায়ে পুলিশের পোশাক আছে। মেয়েটা চশমা পড়তে পড়তে আমাদের গাড়িতে হাত রেখে বললো, এই মহিলা এই পুলিশের জিপ গাড়ি কোত্থেকে চুরি করে আনলি? আম্মু কি মহিলা বলিস? তোরে তো, তুই চিনিস আমার আম্মুকে? মাই চুপ কর, দেখি আম্মু কি বলে। তোমাদের পরিচয়টা কি জানতে পারি? দাঁড়িয়ে থাকা চিকনা মেয়েটা বললো, এই যে আপনি কার সাথে কথা বলছেন জানেন? উনি আমাদের থানার ওসি, তাই উনি যাই বলে তাই করবেন। মনে রাখবেন কথাটা, সম্মান দিয়ে কথা বলবেন, নইলে ম্যাম কিন্তু অল্পতেই রেগে যায়। আমি আস্তে করে বললাম, মাইরে আজকে মনে হয় ওরা শেষ। শেষ তো হবেই, তবে আমার মনে হচ্ছে ওরা ভুয়া পুলিশ। আচ্ছা তাহলে তোমরা এখন বলো আমাদের কি করতে হবে? চশমা পরা মেয়েটার চুলগুলো সামনে এনে বাতাসে ওড়াতে ওড়াতে বললো, গাড়ির কাগজপত্র আছে নাকি? পুলিশের গাড়িও নাকি কাগজ রাখার আগে আগে তো জানতোই না। কোন থানার সামনে থেকে এই গাড়ি চুরি করে আনছেন? আবার বলেন পুলিশের গাড়ির কাগজপত্র লাগে নাকি? এই যে ম্যাডাম, বাজার কোনো ইচ্ছা আছে নাকি? কাকে কি বলছেন জানেন? বাবা তুই চুপ থাক, দেখি উনি কি বলে। আমরা তো অপরাধী, গাড়ি চুরি করে সত্যি ধরা পড়ে গেলাম। গাড়িটা আমাদের চুরি করা উচিত হয় নাই, তাও আবার পুলিশের। মাফ করে দেন ম্যাম আমাকে। আম্মু তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই ছেলে তুই কে রে, এত কথা বলছিস কেন? দেখে তো তোর সুস্থ লাগছে না, নাকি আমার হাতে গুলি খেতে চাস? ভাইয়া আজকে মজা হবে, আম্মু ওদের সাথে মজা করছে, বুঝিস না তুই? তো এখন আমাদের কি করতে হবে? কিছু মালপানি দিয়ে দেন, তাহলে কেউ আপনাদের কিছু বলবে না। তাই, কিন্তু টাকা পয়সাও তো আমাদের কাছে নাই। আবার চিকনা মেয়েটা তেড়ে এসে বললো, এই মহিলা ম্যামের মুখের উপর কথা বলার সাহস কি করে হয়? তোরে তো আবার আম্মুকে মহিলা বলিস? মাহি শান্ত হ, এইসব পিচ্ছি ছেলে মেয়ে এখনো এত অবুঝ না। এটা বলতে মেয়েটা চশমা খুলে বললো, কনস্টেবল এখানে ওদের জেলে ঢুকিয়ে দাও। থাক ম্যাম, মাফ করে দেন। আর শুনেন ম্যাম, যা বলেছে রাজি হয়ে যান, এতে আপনাদের মঙ্গল হবে। আম্মু এদের কাহিনী আর ভালো লাগছে না, আমি বাড়িতে যাবো, তাড়াতাড়ি করো। 1 মিনিট দাঁড়া বাবা, এই ছেলে এদিকে আসো। ছেলেটা আম্মুর কাছে এসে বললো, কি হয়েছে এখানে আর এত ঝামেলা এখানে কিসের? তোমার আইডি কার্ড দাও। ছেলেটা আইডি কার্ড দিল আমার হাতে। সত্যি তাহলে ছেলেটা পুলিশ, কিন্তু মেয়েগুলো? ওরা তোমার কি হয়? এই মহিলা তো বেশি বেশি করছে। ভাইয়া তুই সব আজকেই ওদের জেলে ঢুকিয়ে দিবি। আম্মু আইডি কার্ডটা ছেলেটা হাতে দিয়ে বললো, তুমি জানো আমি কে? না,
আরে তোরা কি শুরু করলি? চেনা নাই জানা নাই, অযথা ওদের গাড়ি আটকানো কেন? আরে এটা তো পুলিশের জিপ, এতক্ষণে আমার নজরে পড়লো। আসসালামু আলাইকুম ম্যাম। আমি একজন পুলিশ, অন্য পুলিশকে চিনি। আমি থানার ওসি। ছেলেটার সাথে সাথে স্যালুট করলো। মেয়েগুলো তো ভয়ে দৌড় দেবে দেবে অবস্থা। এখান থেকে কেউ যদি এক পা দূরে যাও তবে তোমাদের জেলের ভাত খাবো। ছেলেটা মাথা নিচু করে বলল, সরি ম্যাম, ওরা দুজনে আমার বোন। একজন আমার চাচাতো বোন, আরেকজন আমার নিজের আপন বোন। ওদের হয়ে আমি মাফ চাচ্ছি আপনার কাছে, মাফ করে দেন। আমি দেখছি বুঝেছি, তাই ওদের কথায় পা দিলাম না। আর অরিও যে পুলিশ না আমি দেখে বুঝে গেছি, তাই কিছু বলি নাই। ম্যাম আমাদের মাফ করে দেন, আমরা আজকে প্রথম কারোর সাথে মজা করতে গিয়ে বিপদে পড়ে গেছি। এখানে কি তুমি একাই আছো? না ম্যাম, ওরা কেউ থানায় গেছে। আর এই সুযোগে ওরা আমি ছাড়া অন্য কেউ হলে কিন্তু মাপ পেতে না। চেহারা সুরত দেখতে তো মাশাল্লাহ, হঠাৎ এমন ফাজলামো করার ভূত মাথা চাপলো কেন? ম্যাম উনি কি আপনার ছেলে নাকি? আম্মু আমার দিকে তাকে বলল, কি হয়েছে ভাইয়ার? কিছু না আম্মু, চলো দেরি হয়ে যাচ্ছে। রাগ করলেন নাকি ভাইয়া? আমি রাগ করেছি। আমার আম্মুকে তোমরা মহিলা বললা কেন? ম্যাম সরি, আজকে ভুল হয়ে গেছে। পাশের চিকনা মেয়েটিকে থাপ্পড় দিয়ে বলল, সব হয়েছে এই মেয়ের জন্য ম্যাম। ও বলে পুলিশ নাকি সবার সাথে রাগ করে কথা বলে। তোমার দেখি পুলিশের মান সম্মান মাটিতে মিশিয়ে দিতে লাগছো। আচ্ছা এইসব কথা বাদ দাও, আমি কিছু মনে করি নাই। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা না একদিন আপনার বাসায় বেড়াতে যেতে চাই। ছেলেটা বলল, এই মার খাবি এখন, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? থাক আর বকা দিও না। আচ্ছা এই নাও আমার কার্ড, একদিন সময় করে তোমরা তিনজনই চলে আসিও। দেখ মাই, এখন একেবারে আমাদের বাসা পর্যন্ত যেতে চাই। ভাইয়া কিছু কি বলবেন নাকি? না না, আমি আর কি বলবো। তো এখন আমাদের সাথে চলেন, বেরিয়ে আসবেন আমাদের বাসা থেকে। না ভাইয়া, আজকে আর যাবো না। আর আপনাকে দেখে মনে হয় আপনি অসুস্থ। আগে আপনি সুস্থ হন, তারপর যাবো। ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলতে শুরু করলাম। আম্মু, চিনা নাই জানা নাই, ওদের তুমি আমাদের বাড়িতে আসতে বললে কেন? ওমা, আমি আবার কি বললাম? তুই নিজেই তো বললি আজকে চলেন আমাদের সাথে আমাদের বাসায়। তুমি যেইভাবে ওদের সাথে কথা বলতে শুরু করছিলে তো কি বলবো আমি। আর কি সব ফালতু মেয়ে ভুয়া পুলিশ সাজার অভিনয় করে। তবে তুই যাই বলিস না কেন ভাইয়া, মেয়েটা কিন্তু সুন্দর আছে। আহা, কত যে সুন্দর তা তো দেখছি। ওদের দেখলে মনে হয় আমার শরীর থেকে কতটা মাংস কেটে ওদের শরীরে দিয়ে বলি, তা বোন চিকনা থাকিস না। সত্যি বাবা, এদের মাঝে কাউকে পছন্দ হয়েছে তোর? আম্মু তুমিও শুরু করে দিলে। যাই বলিস, মেয়ে দুইটাকে আমার খুব পছন্দ হয়েছে। তাহলে দুজনকে ভাইয়ার বউ করে নি। আম্মু তোমার মেয়েকে মুখ বন্ধ করতে বলো, নইলে এখন থেকে ঠেলা দিয়ে ফেলে দেবো। গাড়ির মাঝে তাদের আর ঝগড়া করতে হবে না, চুপচাপ এখন একটু বসে থাক। তবে হঠাৎ আম্মুকে মন খারাপ করে গাড়ি চালাতে দেখে অবাক হয়ে গেছি। আম্মু তোমার কি মন খারাপ? না তেমন কিছুই না। সত্যি করে বলো, আমি কিন্তু বুঝতে পারছি। একটু মন খারাপ। কেন আম্মু, কেউ কি তোমাকে কিছু বলেছে? জীবনটাই কাটিয়ে দিলাম এই পুলিশের চাকরি করে, এখন শুধু একটু সুখ দরকার। আমি চাকরিতে জয়েন করব, আর তুমি চাকরি ছেড়ে দেবে? না রে বাবা, তবে আজকে ওই মেয়েদের দেখে মনে হলো আমার একটা বৌমা দরকার। আমি আম্মুর মতিগতি বুঝে গেছি, উনি যে কি বলতে চান তাই চুপ করে বসে আছি। আমার এখন বয়স হয়েছে, এখন আমার নাতি নাতনির মুখ দেখতে চাই, ওদের নিয়ে খেলা করব, ঘুরবো ফিরবো। আরো বলো, তোমার যা ইচ্ছা আছে সব বলো, আর আমি শুধু শুনি। জানিস বাবা, মেয়েটা যখন কথা বলছিল তখন মনে হচ্ছিল তার জন্য এখন একটা বউ দরকার। আর এই মেয়েটা তোর দিকে তাকানো দেখে মনে হচ্ছিল ও তোরে পছন্দ করেছে, এই জন্য আমি ওকে আমাদের বাড়িতে আসতে বলেছি। বইন রে, ও বইন, আম্মুর আজকে কি হয়েছে? ভূত টুত ধরছে নাকি? দেখ দেখ কি সব কথা বলছে। ঠিকই তো বলেছে, আমার একটা ভাবি দরকার এখন। আমি আর কোনো কথা বললাম না, তবে আম্মুর মন খারাপ দেখে আর চুপ থাকতে পারলাম না। আম্মু, আমার একটা ইচ্ছা আছে জানো? কি? তুমি আমার মা, তোমার কাছে সব বলা দরকার আমার। ছোট থেকে আমি দেখছি সবসময় তুমি আমাকে আগলে রাখছো, এটা সত্যি। আমি কারোর উপর রাগ করতে থাকতে পারি না, আমার দ্বারা এসব হয় না। আমি সবসময় মানুষের ভালো চাই, বাট কে কি মনে করবে তাতে আমার কিছু আসে যায় না। তুমি তো দেখছি
আমি সবসময় বই নিয়ে পড়ে থাকি, তবে সেখানে আমি রোম্যান্টিক ভালোবাসার গল্পের বই পড়তেই পছন্দ করি। এসব পড়ে পড়ে আমারও ইচ্ছে হয়েছে আমি কারোর সাথে প্রেম করব, তারপর ওকে আমি বউ করব। এটা বলে আমি কথা বন্ধ করলাম। আম্মু আমার দিকে একভাবে তাকিয়ে হাসি দিয়ে বলল, খুব সুন্দর করে কথা বলতে পারিস তো তুই আজকাল। প্রেম করা দোষের কিছু নয়, তবে বাবা আজকালকার ছেলেমেয়েরা এইসব প্রেম নিয়ে খেলা করে, এই জন্য আত্মহত্যার সংখ্যা বেশি দেশে। এই জন্য আমার ভয় হয় বাবা সব শুনে। আম্মু তুমি কোনো চিন্তা করো না, দেখিও ভাই একদিন আমাদের সবার মনের আশা পূরণ করবে। যা করবি বুঝে শুনে। এখন বল তোর কেমন লাগছে? এই তো আম্মু অনেকটাই ভালো লাগছে। বাসায় আসার পর বাবা আমাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরলো। আমি কতবার তোর মাকে না করছি ওখানে আমার ছেলেকে পাঠিও না, তাও আমার কোনো কথা শুনলো না। আজকে যদি ওর কিছু হয়ে যেত। আসলে আমি জানতাম না। চুপ কর, আমাদের একটাই ছেলে, আর ওকে তুমি মেরে ফেলতে চাও? আম্মু বাবার ধমক শুনে মাথা নিচু করে ফেললো, কোনো কথা বললো না। আমি জানি বাবা আমাকে আড়ালে কতটা ভালোবাসে, কিন্তু তা কখনোই প্রকাশ করতো না। তবে আজকে বাবার ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। বাবা আমার কিছু হয় নাই, এত টেনশন করতে হবে না, আর আম্মুকে একদম বকা দেবে না। বাবার টেবিল থেকে একটা প্লেট নিয়ে আমাকে খাই দিতে লাগলো। পরিবারের ভালোবাসা কখনোই কম হয় না, এটা আমি আজকে বুঝতে পারছি। রাতে আম্মু আমার রুমে এসে বললো, কি করিস? এই তো আম্মু ফেসবুকে ঘোরাঘুরি করছি। আম্মু আমার মাথার কাছে বসে বলল, আমি জানতে চাই তোর এইসব কিভাবে হলো। আম্মু যা সত্যি তাই বল, আমি সব জানতে চাই। আগে প্রমিস করো তুমি কারোর সাথে লাগতে যাবা না আমার কথা শুনে। আচ্ছা বল। আমি একে একে আম্মুকে সব বলে দিলাম, শুধু রাসেলের বিষয়টা গোপন রাখলাম। সব শুনে আম্মুর চোখে মুখে আমি রাগের বন্যা দেখতে পেলাম। আম্মু আমার শরীরে হাত দিয়ে বলল, যে শরীরে আজ পর্যন্ত কাউকে টাচ করার সুযোগ দেয়নি সেখানে মরিচ মাখিয়ে দিল বলে আম্মু কান্না করে দিল। আম্মু বাদ দাও এসব, কান্না করিও না। আর আমার কসম করে বলো তুমি ওদের সাথে লাগতে যাবো না। ওদের আমি না দেখে ছাড়বো না বাবা। তোর গায়ে হাত তোলা। আম্মু এখন কি খুব খারাপ হবে? আমি তোমাকে কি বলছি, আমি তোমাকে হারাতে চাই না। আর ওরা ওদের এলাকার বাইরে যেতে পারবে না, আর বাইরে ওদের এত ক্ষমতা নেই, তুমি চিন্তা করো না। মনে মনে বললাম, আমাদের গ্রামে আমি তো যাবই, শুধু সময়ের অপেক্ষা। আগে আমি নিজে তৈরি হয়ে নেই, একটু অপেক্ষা করো। আমার দাদির বাড়ি তোরা জোর করে দখল করে রাখিস, দেখবো তোদের কারণে আমাকে খুন করতে হয়েছে। কারণ আমি খুনি, আর তোদের আমি ছেড়ে দেবো কখনো না। কারণ আমার মিশন ফাহিম, কলিজার বন্ধু আমার, তোর সাথে খুব শীঘ্রই দেখা হবে। কি চিন্তা করিস বাবা? আর আমার কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। আম্মুর হাতটা আমার মাথায় রেখে বললাম, এখন বলো। কারণ আম্মুকে বিশ্বাস নেই, যে রাগেও নি তখন কি করে নিজেও জানে না। আবার আমি ওনার ছেলে, কিন্তু কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই, আমি যা বলছি তাই বলো। এত ভীতু কেন তুই? বুঝি না। আচ্ছা যা, তোর কথাই মানলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এভাবে 20 দিন চলে গেল। এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয় না, তাই কালকে যাবো চিন্তা করলাম। সকালে রেডি হয়ে টেবিলে বসলাম। আম্মু দেখি পুলিশের পোশাক পরে টেবিলে বসলো। আম্মু তুমি এখানে, তাহলে নাস্তা দেবে কে? প্রতিদিন খাবার তৈরি করে আমার আম্মু, এই জন্যই বললাম। ভাইয়া আজকে থেকে সবকিছু আমি নিজে করব। আসলে আম্মুকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর না, এখন আম্মু শুধু বসে বসে খাবে। মেয়েটা আমার সত্যি বড় হয়ে গেল বুঝি। বাবা তাই তো দেখছি। আজকে কোথাও যাবি নাকি বাবা? এই তো আম্মু একটু কলেজে যাব, অনেকদিন যাওয়া হয় না। আচ্ছা তাহলে আমি তোরে নামিয়ে দিয়ে আসবো, কেমন? না আম্মু, আমি একাই যেতে পারবো। তোমার সাথে আমার একটা কথা ছিল। কি বাবা, বলে ফেল। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পুলিশে ঢুকিয়ে দাও, আর আমি তোমাকে চাকরি করতে দেবো না। সত্যি করে বলতো তোর কি হয়েছে? গ্রাম থেকে আসার পর তুই কেমন জানি চেঞ্জ হয়ে গেছিস। বাবা এমন কিছু না, আম্মুর বয়স হয়েছে তাই আম্মুকে আর কষ্ট করতে চাই না। তোর কথা শুনে খুশি হলাম। আমি তো কয়েকদিন পরেই এমনি রিটায়ার্ড হয়ে যাব। তবে তোর চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই আমি তোর ব্যবস্থা করব। ধন্যবাদ আম্মু। কথা বলতে বলতে নাস্তা শেষ করলাম। বাসা থেকে বাইর হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা পথ চলে আসছি, হঠাৎ ফাহিমের বোনকে দেখতে পেলাম আমার বিপরীত দিকে যাচ্ছে। ফাহিমের পরিবারের কাউকে দেখার ইচ্ছে হয় না এখন আমার, কেমন যেন একটা ঘৃণা জন্ম গেছে আমার ভিতরে। তবে ওর জন্য হিসাবটা তুলে রাখছি, একদিন ওকে আমি আমার বোনকে ধর্ষণ করার হিসাব নিজের হাতে দেবো। ফাহিমের বোনকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। ওই কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, ঠিক তাই হয়েছে। হঠাৎ পেছন থেকে শুনলাম,
আরে ভাইয়া, দাঁড়ান দাঁড়ান। আরে ছোট বোন যে, ভালো আছো নাকি? ওর সাথে কয়েকটা মেয়ে আছে মনে হয়, ওর বান্ধবী। ভাইয়া, আপনি আমাকে না দেখার ভান করে চলে যাচ্ছিলেন কেন? কই, আমি তো তোমাকে দেখতে পাই নাই, আর দেখলে দাঁড়াতাম না। তুমি বলো। থাক থাক, আর মিথ্যা বলতে হবে না। এখন তো আমরা পর হয়ে গেছি। আরে না, কি যে বলো তুমি। আচ্ছা এখন বলো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনার খবর কি? এই তো কোন রকম। আপনার মতো নিচু মানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করে, তবে সম্মানের খাতিরে ভাইয়া বলি শুধু। কি সব বলছো তুমি এদের সামনে? মাথা খারাপ হয়েছে? আর আমি নিচু মানে? যে নিজের বোনকে ধর্ষণ করতে পারে সে আবার সম্মানিত ব্যক্তি কিভাবে হয়? ওর বোনকে ধর্ষণ করেছে? ছি ছি ছি, ওর সাথে তো কথা বলাই উচিত না। ওকে তো। কি বলছো, তোমার মাথা ঠিক আছে? আপনি আসলেই একটা বাজে লোক। আমার ভাইয়া আপনার বোনকে বাঁচাতে চাইছিল, আর ভাইয়াকে আপনি বেঁধে রেখে আপনার বোনকে আপনি ধর্ষণ করলেন। ভাইয়া এসব বলে দেবে দেখে ওকে আপনি বন্দি করে যেই শাস্তি আপনি দিলেন না, এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমার শরীর রাগে কাঁপছে, তবে ওকে কিছু করা যাবে না। এটা পাবলিক প্লেস, সবাই তাকে দেখছে। যে রাগকে কন্ট্রোল করে বললাম, তোমার ভাইয়ের মতো মানুষের জন্য আজকে এই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে। আর আমাকে জঘন্য বলছো না? তোমাকে ভাইকে বলিও, যদি এক বাপের ঘরের জন্ম হয়ে থাকে সত্যি কথা বলতে। আর তোমার ভাই যে আমার হাত থেকে বেঁচে যাবে এটা কখনোই ভাবিও না। তোর মুখ থেকে এই কথাগুলো কিভাবে বের হয় রে শালা লুচ্চা? আবার আমার ভাইকে নিয়ে কথা বলিস? তোর তো সাহস কম না? হঠাৎ কোথা থেকে মাহি ওর বান্ধবীদের নিয়ে আসলো, হাতে হকি স্টিকও আছে ওদের। কি করবি রে তুই আমার ভাই? আরে মাহি, তুই এখানে কখন এলি? আমি দূর থেকেই দেখেই চলে আসছি। বাহ বাহ, ভাই বোনের তো ভালোই মিল আছে। এরপরেও হয় নাকি একসাথে নিচ্ছ? হাত থেকে ব্যাগটা ফেলেই রাগে ফাইমের বোনকে একটা লাথি মারলাম। 3-4 হাত দূরে গিয়ে পড়লো। মুখ সামলে কথা বলবি, নইলে এখান থেকে যেতে পারবি না। টুকরো টুকরো করে রেখে দেবো। পেটে হাত দিয়ে ওর বান্ধবীদের সাহায্যে উঠে আমাকে বললো, তোরে আমি দেখে নেব। তুই আমার বাবাকে চিনিস না, মনে রাখিস। এমন শাস্তি দেব না তোরে। কাঁচা মরিচ যেভাবে চিবিয়ে খায় না, ওভাবে তোরে খেয়ে ফেলবো। তুই আমাদের চিনিস না। তোরে তো আমি ছাড়বো না। আরে যা যা, তোর মতো 8-10টা মেয়ে আমার কিছু করতে পারবে না। মনে রাখিস, এক মেঘে আকাশ ঢাকা পড়ে না। আরো কত সময় আছে? এই সময় গিয়ে তোর ভাইয়ের কাছে দেখা, তাহলেই ঠিক হবে। আর তুই আমাকে কি সময় দেখাবি, যেখানে আমি নিজেই সময় মেনটেন করে চলি? তুই আমার পেটের মাঝে লাথি দিলি, কাজটা ঠিক করলি না। সকালে উঠে দেখিস তোর এই পা থাকে নাকি। কি করবি তুই? আচ্ছা যা, আমরাও দেখতে চাই তুই কি করতে পারিস। ওরা চলে যাচ্ছে, তবে ওকে লাথিটা একটু জোরেই মারছি। আর আগে এটা ঠিক হয়নি, নাক দিয়ে রক্ত বের হতে দেখছি। ভাইয়া, আমি সত্যি খুব খুশি। এই প্রথমবারের মতো আমি তো রাগ দেখতে পাচ্ছি। আম্মু দেখতে পাইলে আজকে অনেক অনেক খুশি হতো জানিস। প্লিজ মায়া, আমাকে কিছু বলিস না। আর আজকে হঠাৎ করে আমার কেন এমন হয় বুঝলাম না। আচ্ছা, আম্মুকে বলবো না। এই তোরা মিতুকে ফোন লাগা। ওর বান্ধবীদের উদ্দেশ্য করে বললো, দেখ যা হয়েছে ভুলে যা। আমি ঝগড়া করতে চাই না, কিন্তু ও যেই কথা বললো হঠাৎ রাগ উঠে গেছে। না ভাইয়া, ও যে একটা কিছু করবে সেটা আমিও ওকে দেখে বুঝতে পারছি। ওরা একই সাপের ছেলে মেয়ে, ছোবল তো দিবেই। তোর আজকে আর কলেজেই যাব না, মুডটাই নষ্ট হয়ে গেল। আরে ভাইয়া, যাবি না কেন? তুই এত কিছু চিন্তা করিস না, আমি সব সামলে নিব। আচ্ছা তাহলে এখন বাসে যা, আর বাইরে ঘোরাঘুরি করিস না। আচ্ছা ভাইয়া। মাহি চলে যাওয়ার পর আবার হেঁটে হেঁটে কলেজে চলে যেতে লাগলাম। আর চিন্তা করছি মাহিকে খারাপ পথে আর যেতে দেওয়া যাবে না। খুব শীঘ্রই ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। কলেজে যাওয়ার পর সব আমার দিকে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো রকম একটা ক্লাস শেষ করলাম, সবাইকে বের করে দিয়ে ম্যাম আমার কাছে আসলো। উনি আমাকে খুব ভালো করে জানেন এবং খুব আদর করে। ওই আম্মুর সাথে একটু পরিচিত। লাদেন, এতদিন কোথায় ছিলে তুমি? কলেজে আসো নাই যে এতদিন? একটু পারিবারিক সমস্যায় ছিলাম ম্যাম। অনেকেই এই কলেজে তোমার নামে কলঙ্ক ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। আমি জানি তুমি কতটা ভালো মানুষ। এখন আমার কাছে সত্যি বিষয়টা বলো। এটা খুব লজ্জাজনক বিষয় ম্যাম, মনে হলে মরে যেতে ইচ্ছে করে ম্যাম। কি হয়েছে বলো তো? আসলে ম্যাম, সব বললাম ম্যামকে ফাইমের বিষয়ে। শোনো লাদেন, এতটা ভালো হয়ে এই পৃথিবীতে বসবাস করা যায় না। আমি জানি তুমি কতটা ভালো মানুষ, তবে কখনোই মানুষকে এত সহজে বিশ্বাস করতে নেই। যাই হোক, তুমি এখন ওকে কি এমনি এমনি ছেড়ে দিয়েছো? আপনি জানেন তো আমার আম্মু কতটা রাগী।
বুঝে গেছি, আর বলতে হবে না। একদিন সময় করে আমার বাড়িতে এসো। জি ম্যাম, অবশ্যই। দেখি, আর আপনিও একদিন আমাদের বাড়িতে যাবেন। যাব যাব, যখন তোমার বিয়ে হবে তখন যাব। আরে ম্যাডাম, কিছু বলেন না আপনি? এখন বাড়িতে চলে যাও, নইলে অনেকেই তোমাকে উল্টোপাল্টা কথা বলবে, খেপাবে। এসব কথা কলেজে কে ছড়িয়ে দিল ম্যাম? কে আর? ফাহিমের বোন। ওকে আমি খুব ভালো মনে করতাম। আর ওর কি দোষ? ফাহিমকে উল্টাপাল্টা বুঝিয়ে দিছে, আর আজকে ওর পেটের মাঝে রাগে একটা লাথি দিছি। কি? তো কি করবো ম্যাম, আমার বোনের নামে উল্টাপাল্টা বলে, রাগে ওর তো একটা সীমা থাকে, বলেন ম্যাম। ম্যাম ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে বললো, নাও এটা খেয়ে মাথা ঠান্ডা করো। আমি কি এখনো বাচ্চা ম্যাম এসব খাবো? তুমি এখনো আমার কাছে বাচ্চাই, বুঝলা? আমি ম্যামের হাত থেকে চকলেটটা নিয়ে ম্যামকে বললাম, ম্যাম আমি কি আপনার কপালে একটা চুমু দিতে পারি? ম্যাম একটা হাসি দিয়ে কপালটা বাড়িয়ে দিল। আমি একটা চুমু দিয়ে বললাম, এত ভালোবাসেন না ম্যাম, সহ্য করতে পারবো না, আপনি সত্যিই অনেক ভালো। তোমার মার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। ওসি সব সময় আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করে। আচ্ছা যাই, অন্য ক্লাসে সময় হয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন ম্যাম। অবশ্যই বাবা, তোমাকে বলতে হবে না। ম্যাম চলে যাওয়ার পর আমিও বাসে চলে গেলাম। সত্যি উনি আমাকে খুব ভালোবাসে, তবে কলেজে শুধু ওনার সাথেই আমার একটু ভালো সম্পর্ক। শুনছে ওনার নাকি একজন ছেলে আর একটা মেয়ে আছে। একদিন যাব সময় করে। বিকালে আম্মু বাসায় আসলো, টেবিলে বসে আম্মুকে বললাম, আম্মু আমার